চলে যাও। আচ্ছা, পেজ এটাও দিলাম। দুইটা লিংকে দিছি প্রোফাইল পেজ। হ্যালো এভরিওয়ান, আমরা চমৎকার একটা আড্ডায় চলে আসলাম। বেসিক্যালি আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডাগুলো খুব জমজমাট হয়, যারা আসলে খুব ভালো একটা স্টেজে চলে গেছে, যেখান থেকে মানে সলো ফ্রিল্যান্সার থেকে তার এন্টারপ্রেনার জার্নি শুরু হয়েছে অলরেডি। এইরকম একটা স্টেজে যখন ফ্রিল্যান্সারদেরকে আমরা নিয়ে আসি, তখন আসলে আমাদের যারা অডিয়েন্স আছে, নতুন বিগিনার বা স্টার্ট করতে চাচ্ছে বা স্টার্ট করে স্ট্রাগল পজিশনে আছে, এই জায়গাগুলোতে আসলে অনেক কিছু নেওয়ার আছে। সেরকমই একজন ফ্রিল্যান্সার আমাদের সাথে আছে, ইব্রাহিম নিলয়। এবং ইব্রাহিম কিন্তু আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং অনেকদিন ধরে মার্কেট প্লেসে মানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ইব্রাহিম, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাপি লেবার ডে সবাইকে। আর আমাদের তো কোনো লেবার ডে নাই। আমরা আমার 24 আওয়ার্স 24/7 কাজ করি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে ভালো আছি। ব্যস্ত জীবন আর কি। চমৎকার। সো লাইভে আমরা যারা আছি, উই ক্যান আস্ক হিম কোয়েশ্চেন, বেসিক্যালি আপওয়ার্কের উপরে এবং ওএসইও নিয়ে কাজ করতেছে, পাশাপাশি ওয়েবে ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করতেছে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন উই ক্যান আস্ক হিম ইন দ্য লাইভ। আমরা লাইভে কমেন্টগুলো নিয়ে তার কাছ থেকে আনসার নিয়ে নিব। আচ্ছা নীলয়, আমরা একটু জার্নিটা জানতে চাই। বেসিক্যালি একজন আমি গতকাল তোমার গল্পটা লিখতেছিলাম যে আসলে পড়াশোনার পরপর সবার একটা চিন্তা ভাবনা থাকে, আমি ব্যবসা করব বা জব করব, একটা ফিক্সড আর্নিং এর থিঙ্কিং অলওয়েজ সবার থাকে। ওই জায়গাটা থেকে তুমি সবসময় আলাদা ছিলে এবং তোমার ব্যাচমেটদের মানে যে ফ্লোতে যাচ্ছে ওইখান থেকে আসলে বের হয়ে পুরো ডিফারেন্ট একটা সেক্টরে তুমি আসলে মুভ অন করছো। কিভাবে আসলে, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট? ব্যাপারটা আসলে খুবই মজার একটা গল্প এটা। মানে আমার বাবা মা থাকেন ইতালিতে। ওনারা ওইখানেই থাকেন বিগত 28 বছর ধরে, যাওয়া আসার মধ্যে থাকেন। তো আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড সেমিস্টারে। তো বিবিএ করতেছি তখন। আমাদের বিবিএ তে আমার মেজর ছিল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সো ওই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম একটা কোর্স ছিল ওয়ার্ডপ্রেস নিয়ে। সো আমি এর আগে কখনো জানতাম না যে ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কিছু করা যায় বা আদৌ সম্ভব কিনা। তো ওয়ার্ডপ্রেস কোর্সটা করলাম এন্ড আমার কাছে বেস্ট ইন্টারেস্টেড মনে হয়েছে। এন্ড যখন কোর্স চলাকালীনই হঠাৎ করে আমার বাবা ইত্যাদি থেকে, তো ওনার বিজনেসের জন্য ওয়েবসাইট দরকার। তো ওইখানে ওনাদের ওয়েবসাইট বানাইতে 1000 ইউরো চার্জ করে। তখন 2017 সালের কথা। তখন 1000 ইউরো বাংলা টাকা অলমোস্ট 95,000। এখন তো অনেক বেশি, বাট তখন ছিল 95,000। তো আমি ভাবলাম যে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস জানি এখন, কারণ আমি জাস্ট কোর্সটা করলাম। তা আমি বাবাকে বললাম, ঠিক আছে, এই তোমার সেম ডিজাইনটা, সেম ওয়ার্ডপ্রেসটা, মানে ওয়ার্ডপ্রেস তো সেম ওয়েবসাইটটা বানাই দেওয়া যাবে, 500 ইউরোতে হয়ে যাবে। তো 1000 থেকে অর্ধেক চলে আসলো। আর আপনি তো জানেন, মানে যেখানে কম পাবো আমরা সেখানে কাজ করাবো। তো আমি প্রথমে আমার বাবার ওয়েবসাইটটা নিলাম এবং আমি আহ 5 থেকে 7 দিন, সম্ভবত সর্বোচ্চ 7 দিন লাগছে, ফুল কমপ্লিট করে দিলাম। এবং তখনও বাবা জানতো না যে ওয়েবসাইটটা আমি করছি। আমার বাবা জানে আমি অন্য কাউকে দিয়ে করাই নিয়ে আসছি। তো তো উনি পরে পরে জানছে আর কি। এখন হয়তো বা দেখলে আবার জানতে পারবে। উনি দেখতেছে আর কি। ওনাকে আমি শেয়ার করছি লিঙ্কটা। আচ্ছা। তো তো করলাম, করার পর তখন ভাই দেখেন, আমি জাস্ট বিবিএ তে সেকেন্ড সেমিস্টার। তখন আমি 500 ইউরো পাই, যেটা বাংলা টাকা প্রায় 45,000 টাকা। তখনই আমার ট্রিগারটা হইলো যে আমি বিবিএ করব 4 বছর, এমবিএ করব 4 বছর, এমবিএ 2 বছর, টোটাল 7-6 বছর করে আমার 15 লক্ষ টাকা ইনভেস্ট করার পর আমাকে একটা জব পেতে হবে। এবং জব পাওয়ার পর আমার স্যালারি স্টার্টিং এ সর্বোচ্চ সর্বোচ্চ হবে 18,000, 20,000 বা 25,000, এর বেশি না। রাইট। আমি তখন দেখলাম যে ক্যালকুলেট করলাম, যদি 7 দিনে আমি 40, 45, 50 হাজার টাকা কামাইতে পারি, তাহলে আমি কেন এই লাইনে যাব না? আমি কেন এই স্কিলটাকে আমি আরো বাড়াবো না? কেন এখানে আমি থাকবো না? কেন আমি ট্রেডিশনাল জবে যাব? তো ওই ক্যালকুলেশন করে সবকিছু মিলিয়ে আমার এই 2017 থেকে এই একটা দিয়ে আমার যাত্রা শুরু। এরপরে যেটা হয়েছে ভাইয়া, ইউজুয়ালি আমার বাবা সবাইকে ওখানে বলছে
যে আমাদের এখানে 1,000 করে নিচ্ছে, বাট দেশ থেকে আমি করাইছি 500 ইউরো। আমাকে মানে আমি তখন করে দিতে পারতেছিলাম না, এত ক্লায়েন্ট ইটালিয়ান, কি করব। পরে ওই যে ব্যাচমেট ছিল, ফ্রেন্ডরা ছিল, তাদেরকে নিয়ে পরে একটা ছোট্ট ছোট ছোট করে 2 জন 3 জন মিলে আমরা জাস্ট সাইটটা বানাইতাম, 500 করে ইউরো কামাইতাম, এভাবে আমাদের দিনটা চলে যাচ্ছিল। চমৎকার চমৎকার। সো ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে বাবা, চমৎকার। এবং ওখান থেকে অনেক রেফার ক্লায়েন্ট, তারপরে মার্কেট প্লেসে আমরা, চমৎকার। আচ্ছা, এরকম কি কোনো স্ট্রাগল বা ফেইলিওর ছিল যেটা আসলে তোমাকে আজকে এই স্টেজে নিয়ে আসছে? বা মানে অনেক সময় থাকে বিভিন্ন ফ্রিল্যান্সারদের লেভেল 1 লেভেল 2 বা আপওয়ার্কে টপ রেট আছে, বাট ওকে। একটা স্ট্রাগল টাইম যাচ্ছে 2 মান্থস 3 মান্থস বা 6 মান্থস, এরকম কোনো, অথবা পার্সোনাল লাইফে এমন কোনো স্ট্রাগল ছিল কিনা যেটা আজকে তোমাকে এই পর্যায়ে নিয়ে আসছে? আচ্ছা, হ্যাঁ, স্ট্রাগল পিরিয়ড ছিল, এবং ওই স্ট্রাগল পিরিয়ড ছিল দেখে একটা জিদ কাজ করছে। আর ওই জিদ থেকে আজকে হয়তো বা এখানে, না হয় যদি আমি কমফোর্ট জোনে থাকতাম, লাইক হ্যাঁ বাবা আছে, ক্লায়েন্ট আসতেছে, ওকে ফাইন, তো আমার তো আর এত কমিউনিটি বা ক্যামেরা সামনে আসা দরকার ছিল না। যেটা হয়ে গেল কোভিড, ব্যবসা সম্পূর্ণ নিষেধ, এবং কোভিডে অনেকটা দেশে তো খারাপ ছিল, বিশেষ করে ইতালি শহরটা আরো খারাপ ছিল। তখন যেটা হয়েছে ভাইয়া, আমি তো ওয়ার্ডপ্রেসে কাজ করি, ওয়েবসাইট বানাই। এখন তারা কি করতো, আহ আর কোনো সাইট বানাচ্ছে না, আর কোনো কাজ নাই, পুরা স্টাক, মানে যা করছিলাম, মানে হায়ার করছিলাম কিছু ছেলে পেলে, তো এখন স্যালারি করতে আসবে, কিভাবে কি করবো, তখন ছোট মানুষ, বিবিও শেষ হয় নাই, টাকা পয়সা সব যেখানে পাইছি সেভাবে খরচ করছি, তো বুঝে উঠতে পারি নাই। তখন একটা ভাইয়া বড় ধাক্কা একটা লাগছে, বেশ আচ্ছা ধাক্কা আচ্ছা লাগছে কোভিড এর টাইমে। তো ইন দ্য মিনটাইম তখন যেটা করলাম, আমার কাছ থেকে তারা এককালীন টাকা নিয়ে সাইট গুলো বানিয়ে মার্কেটিং করাচ্ছে, কোভিড টাইম তো, তখন ডিজিটাল মার্কেটিং করাচ্ছে। তখন আমার আচ্ছা মাথায় আবার কাজ করলো, আচ্ছা ডিজিটাল মার্কেটিং, রাইট, ওকে ডিজিটাল মার্কেটিং। পরে আমি চলে গেলাম মার্কেটিং সেক্টরে, দেখা যাক কি হয়। তো দেখলাম যে ডিজিটাল মার্কেটে আমরা যারা ওয়ার্ডপ্রেসে সাইট বানাই, আমরা একবার টাকা নেই, সাইটটা নিয়ে দিয়ে দেয় মার্কেটারের কাছে, তারা মাসের পর মাস কামাচ্ছে কামাচ্ছে কামাচ্ছে। ভেরি ট্রু। তখন আমার আবার ট্রিগার হলো, ওকে লেটস গো ফর দ্য মার্কেটিং। দেন আমি আবার ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করলাম, পুরো যা আছে ভাই কিছু বাদ রাখিনি, সব শুরু করলাম। অনেকদিন করে ইন দ্য মিন টাইম কিন্তু আমার ইনকাম বন্ধ, কোনো ইনকাম নেই, একদম জিরো, আচ্ছা আচ্ছা টোটালি জিরো। এরকম 2-2.5 বছর টোটালি জিরো ছিলাম, কারণ এখন তো ডিজিটাল মার্কেটিং তখন ইজি ছিল, বাট অতটাও ইজি ছিল না, অনেক অ্যানালগ ছিল। তখন এআই তো ছিলই না, এআই তো আসছে 23 থেকে, তখন তো অনেকটা নিজেকে কন্টেন্ট লিখতে হইতো। তো ওই একটা ধাক্কা আমাকে জাম্প করে আবার নিয়ে আসছে এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে। পরে আচ্ছা ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, দুটোই এখন আমরা দিচ্ছি, আমরাই ওয়েবসাইট বানাই, আমরাই মার্কেটিং করি, অ্যালাইন করে ফেলছি পুরো জিনিসটা। চমৎকার চমৎকার, ভেরি নাইস। আচ্ছা, এই ফ্রিল্যান্সারদের ঝরে পড়া কমন একটা ব্যাপার, যেটা আমি যদি বলি আমার স্ট্রেট অনুযায়ী, আমরা যদি মার্কেটে 100 জনকে আসলে পুশ করি, তার মধ্যে 40-45 জনের মতো আসলে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে চলে যায়। তারপর দেখা যায় 1-1.5 বছর পর অনেক মেসেজ পাই যে ভাই গ্রো করতেছে না, হয়তো কিছু খারাপ রেটিং রিভিউ খাইছে, বা ওইভাবে আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা নিতে পারেনি। এই যে ঝরে পড়ার কারণে, এক হইতেছে অনবোর্ড করার সময় ঝরে যাচ্ছে, কাজ পেতে সময় লাগতেছে। নাম্বার 2 হইতেছে যে মাঝখানে একটা পর্যায়ে যে স্ট্রাগল পিরিয়ডটা থাকে, ওই টাইমে তার একটা অল্টারনেটিভ থিঙ্কিং থাকে যে না এটা হচ্ছে না, এবার আমি জব ট্রাই করি বা বিজনেস ট্রাই করি। তো এই মানে এই ঝরে পড়ার কারণটা কি, মেন রিজনটা কি আসলে? মানে এখানে আচ্ছা, কি স্কিলের গ্যাপ নাকি আসলে কমিউনিকেশনের গ্যাপ? হোয়াট ডু ইউ থিংক? এখানে ভাই আসলে স্কিলের গ্যাপ না, স্কিলের গ্যাপটা না কেন, কারণ যিনি যারা একটা স্কিল ডেভেলপ করেই কিন্তু মার্কেট প্লেসে আসে, আসার পর রাইট। ট্রাই করার পর ফেল হলে দেন ঝরে পড়ে, ব্যাপারটা কিন্তু এরকমই। তো স্কিল তার আছে, বাট তার যেটা নাই আমার কাছে মনে হয়, আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, সেটা হচ্ছে ভাইয়া কনসিস্টেন্সি, যেটা এইটা নাই। কারণ কি, ওরা ট্রাই করে 1 মাস 2 মাস 3 মাস, দেন মনে হচ্ছে যে না ভাইয়া, বিশ্বাস করেন, আপওয়ার্কে আমি প্রোফাইল খোলার পর আমার 1 বছর লাগছে প্রথম কাজ পেতে আপওয়ার্কে। আমার আমি আপওয়ার্কে খোলার পর আমি এত প্রতি মাসে আমি কানেক্ট কিনতেছি, আমি মেম্বারশিপ নিয়ে রাখছি, আমার কাজ হচ্ছে না, আমার বেশ কিছু রিয়েল পোর্টফোলিও অ্যাড করা আপওয়ার্কে, কাজ পাচ্ছি না। এরকম না যে আমার স্কিল নাই, আমার এক্সপিরিয়েন্স নাই, দুটাই কিন্তু ছিল, বাট কাজ নাই। বাট আমি কিন্তু ভাইয়া করি নাই, মানে হাল ছাড়ি নাই, কনসিস্টেন্সি বজায় রাখছি। বা যেগুলো আপনার 8 কানেক্ট 9 কানেক্ট ছোট ছোট কানেক্ট যেগুলো লাগে, ওগুলোতে রেগুলার ভিট করে গেছি।
আর আপনি তো আমার থেকে ভালো জানেন আপওয়ার্কের অ্যালগোরিদম এইভাবে খেলে যে দেখে যে আসলে ওর দ্বারা কার বিজনেস হচ্ছে তাকে ওরা র্যাঙ্ক দেয় এবং কাজ করার একটা পসিবিলিটি দেয়। বাট আমার কথা এটাই যে কনসিস্টেন্সির অভাবেই মানুষ ঝরে পড়ে ভাইয়া। তার মানে লেগে থাকতে হবে, এটা সামারি হচ্ছে, এটা লেগে সবার থাকতে জন্য। হবে। হ্যাঁ, আচ্ছা, নিজুম ভাইয়া কমেন্ট করছে বিগ ফ্যান স্যার নিলয়ের। আচ্ছা আচ্ছা, অপূর্ব রেজা, প্রাণপ্রিয় বড় ভাই। আচ্ছা, প্রাণপ্রিয় বড় নিলয় ভাই, আচ্ছা থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিরাজ ইব্রাহিম নিলয়। ইব্রাহিম তো অনেক পপুলার সবার মাঝখানে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে নিলয়ের কাছে, ইউ ক্যান আস্ক আস। লাইভে কমেন্ট করলে আমরা কমেন্টগুলো হাইলাইট করে নিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন ধরো ওয়ার্ডপ্রেস এখন অনেকে বলে যে ওভার স্যাচুরেটেড। আমি একটু ইনডেপথে ঢুকি। ওভার স্যাচুরেটেড 2026 এসে যদি বলি, তো এই ওভার স্যাচুরেটেড সার্ভিসটাকে যদি আমি মার্কেট প্লেসে আসলে র্যাঙ্ক করাইতে চাই বা সার্ভ করতে চাই, হোয়াট শুড বি দ্য ট্রিক, মানে ট্রিক্স গুলো কেমন হবে বা কিভাবে ওকে, আগাইতে হবে? আচ্ছা ভাইয়া, সব জিনিসই না ওভার স্যাচুরেটেড। আপনি এসইও বলেন, মার্কেটিং বলেন, লিড জেনারেশন বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, এগুলো সবই যদি একটু চিন্তা ভাবনা করে আমরা দেখি সবই ওভার স্যাচুরেটেড। তাও তো কাজ কমে যাচ্ছে না। ক্লায়েন্ট তো আপওয়ার্কে জব পোস্ট রেগুলার করে যাচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। কেন? নিশ্চয়ই একটা গ্যাপ আছে। আমাদের উচিত এই গ্যাপটাকে বের করা, এন্ড ওই গ্যাপটাকে বের করে, মানে গ্যাপ মানে পেইন পয়েন্টটা, এন্ড আমরা যদি পেইন পয়েন্টটা হিট করতে পারি তাহলে ইজি হয়ে যায়। যদি আমি একটু কম্পারিজন একটু ডিপে যাই, আপনি দেখেন ভাইব কোডিং বের হয়েছে। ভাইব কোডিং এর মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেসে যেমন আমরা এলিমেন্টর করে অনেক কষ্ট করে সাইট বানাই, ভাইব কোডিং কিন্তু কষ্ট নাই। তবে সিকিউরিটির একটা বিষয় থাকে। ভাইব কোডিং এর সিকিউরিটি কিন্তু অনেক, একটু নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু ট্রু ভাইয়া। এবং আপনি চাইলেই যে কোনো বাটন সহজে চেঞ্জ করতে পারবেন না। ক্লায়েন্ট একটা রিকমেন্ড দিলে কিন্তু আপনি কোডিং করে ওটা চেঞ্জ করতে পারতেছেন না, এটা তো এআই মাধ্যমে বানাচ্ছে। সো চাইলে নিজের মতো করে হচ্ছে না। বাট আপনি ওয়ার্ডপ্রেস দেখেন, কি চাচ্ছে ক্লায়েন্ট, কি রকম ক্লায়েন্ট চাচ্ছে, কি গ্রেডিয়েন্ট চাচ্ছে, কি প্যাটার্ন চাচ্ছে, এভরিথিং করা পসিবল। সো যারা অনেকে মনে করতেছে যে ভাইব কোডিং চলে আসছে বা এখন ক্লাউড দিয়ে বানানো যাচ্ছে, লাভাবেল দিয়ে ডিজাইন করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, ইজ জাস্ট অ্যাসিস্ট্যান্ট, জাস্ট রেফারেন্স। বাট কাজটা কিন্তু ম্যানুয়ালি করতে হয়। আর ক্লায়েন্ট কিন্তু ভাই ম্যানুয়ালি কাজ পছন্দ করে, তারা কিন্তু রেডিমেড এআই কাজ পছন্দ করে না। আপনি যদি একটু ডিপে যান দেখবেন ক্লায়েন্ট কিন্তু পছন্দ করে না এআই কাজগুলা। ও চায় যে সে নিজের থেকে ডেভেলপ করুক। ডিফারেন্ট কিছু একটা হোক, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, নিজেও একটা জিনিস জানতে চাচ্ছি, লোকাল ক্লায়েন্ট নাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ভালো এসইওর জন্য? আর আরেকটা জিনিস একসাথে জানতে চাইছি, একসাথে আনসারটা নিয়ে নিই। এআই টুলের জন্য আসলে মানে কোন এআই টুল গুলো দিয়ে আসলে এসইওর কাজ ইজিলি করা যায়? নাম্বার 1 হচ্ছে তুমি লোকাল ক্লায়েন্ট করো কিনা বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করো হুম। কিনা, প্রিফারেন্স কোন জায়গায় ওকে। তোমার। নাম্বার 2 হচ্ছে যে এসইওর ক্ষেত্রে এআই কি কি টুল ইউজ করতেছো? ওকে। হ্যাঁ ভাই, লোকাল কয়েকটা ক্লায়েন্ট আছে যেগুলো একটু, মানে কথাটার সাথে খারাপ শোনায়, মানে বিগ ফিশ। মানে লোকাল ক্লায়েন্টের ব্যাপারটা হচ্ছে, লোকাল ক্লায়েন্ট আছে বাট লোকাল ক্লায়েন্টের যেটা হয়, যেমন আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট, যেমন আপনি চিনবেন এভার কেয়ার হসপিটাল, এভার কেয়ার বসুন্ধরা, আমার ক্লায়েন্ট কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট। ওনাদের ওনাদের ওয়েবসাইট ছিল আগে লারাভেলে, পরে আমি বানাই দিছি ওয়ার্ডপ্রেসে। এখন আবার নিয়ে আসছে, এখন আবার রিয়াক্টে নিয়ে আসছে, আবার তারা এখন বলতেছে আবার ওয়ার্ডপ্রেসে যাবে, কারণ ওয়ার্ডপ্রেস তো ইজি ভাই, যে কেউ কিছু করতে পারে। আর লোকাল ক্লায়েন্ট হ্যাঁ আরো আছে কয়েকটা, প্লাটিনাম বিজনেস গ্রুপ আছে, ফিজিয়ান ডেন্টাল আছে, মানে যেগুলো একটু বড় বড় ক্লায়েন্ট লোকালি কাজ করে, তারা আমার তাদেরকে নিয়ে কাজ করি। আর পার্থক্যটা, হ্যাঁ অবভিয়াসলি বিগ পার্থক্য, এখানে একটা বড় গ্যাপ আছে। যেমন লোকাল ক্লায়েন্ট তারা প্রত্যেক সপ্তাহে মিটিং চায়, প্রত্যেক সপ্তাহে ফিজিক্যালি মিটিং চায়, নট অনলাইন মিটিং। তারা তাদের অনলাইন মিটিং হয় না, তাদের দরকার ফিজিক্যাল মিটিং, একদম দেখে বুঝে সামনাসামনি কথা বলবে। আর দেশের বাইরে যে বিষয়টা, দেশের বাইরে ওরা তো, আমি ছোট করে কথা বলতেছি না, সবাই কি রেসপেক্ট দিয়ে কথা বলতেছি, ওরা একটু এডুকেটেড দেশের বাইরে। ওরা না, ওদেরকে একটু বলে ওরা বোঝা যায়, এবং ওরাও না কিছু বললে এআই দিয়ে রিসার্চ মিসার্চ করে ওগুলা বোঝার চেষ্টা করে। যেমন গতকালই ইউএস এর একটা হসপিটাল আমাদের ক্লায়েন্ট হয়েছে, তার ওয়েবসাইটটা রিয়াক্টে, তার 2টা রিকমেন্ডেশন যে আমাকে বললো যে আমার এই ওয়েবসাইটটাকে নিতে হবে ওয়ার্ডপ্রেসে, এবং আপনাকে এসইও করতে হবে। তো আমি বললাম ফাইন, ওয়ার্ডপ্রেসও আমি করে দিব, একদম সেম টু সেম ডিজাইন এন্ড এসইও আমি নিলাম। তবে উনি একটা কোশ্চেন করে বসছে যে আমি যে আপনাকে পুরো অ্যাক্সেস দিব, আমার আইপি, আমার যে অ্যাক্সেস, এগুলো যে ভায়োলেশন হবে না, ওটা গ্যারান্টি কি? তখন তাকে আমি একটা কথা বলছি, দেখেন এই জায়গাটি হচ্ছে ব্র্যান্ডিং এর একটা বড় সুবিধা। আমি তাকে বলছি আপনি ইউটিউবে অথবা চ্যাট জিপিটিতে অথবা গুগলে জাস্ট গিয়ে আমার নামটা লিখতে পারেন, বা লিখতে পারেন হুইস ইব্রাহিম নয়, আপনি আমার সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি রাইট। হ্যাঁ আপনি একজন ক্লায়েন্ট হিসেবে মনে করতেই পারেন যে বাংলাদেশে একজনকে কাজ দিচ্ছি, আমার বিজনেসটাকে পুরাই তার উপরে দিয়ে দিচ্ছি, সে যদি কোনো ভায়োলেশন করতেই পারে, ব্ল্যাকমেল করতেই পারে। সো এই অথরিটি বিলটা খুব দরকার বাইরে ক্লায়েন্টের কাজ করার জন্য। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা স্কিলে যখন যেটা শিখো, আজকে যেটা শিখছো এটা নিয়ে লেখালেখি করো, এটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলো, এটা নিয়ে একটা পোস্ট বানাও, তাইলে তো একটা ব্র্যান্ড বিল্ড হয়। অথরিটি বিল্ড হবে, রাইট, এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, আরেকটা মজার কোশ্চেন, লোকাল ক্লায়েন্ট থেকে টাকা পয়সা কিভাবে নিশ্চিত করেন, এটাও নিজের ওকে। কোশ্চেন। আচ্ছা, এটা আমি একটু শেয়ার করি। আমার লোকাল কয়েকটা ক্লায়েন্টের অভিজ্ঞতা হয়েছিল যেখানে আমি টাকা পয়সার ইস্যুটা পরে, বাট মতিঝিল অফিস, আমার অফিস ধানমন্ডি, হ্যাঁ, ওনারা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে ওনারা মিটিং করে বিকাল 5টা বা 6টা, আমার ঠিক খেয়াল নেই। সো যেটা হচ্ছে আমার পিক টাইম। এখন উনার এবং আমি যদি কোনো লোকটোক পাঠাই হবে না, আমাকে যেতে হবে। তো যাই হোক, আমি প্রথম 3-4টা মিটিং করছি, তারপরে দেখি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের অবস্থা এত খারাপ, তার জাস্ট আইডিয়া আছে যে এরকম কোনো একটা রেফারেন্স দিয়ে বললো যে এরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে। আমি ক্লায়েন্টের নাম বললাম না, বড় একটা ক্লায়েন্ট। পরে আমার টিম পেজ যখন বানাইতে যাই তখন বললাম আপনাদের তো ফটোগ্রাফি, ছবি কিছু দেন টিম মেম্বারদের। তখন বললো যে ছবি টবি তো নাই, ছাদে বিশাল একটা জায়গা আছে, আপনি একটা ফটোগ্রাফার নিয়ে আসেন, এনে এদের ছবিগুলো সবগুলো তুলে মানে এখন প্যারার যে কাজটা সেটা হচ্ছে টাকা তোলা থেকেও মিটিং গুলো ফিজিক্যালি অ্যাটেন্ড করা, বিশেষ করে ওনারা যেহেতু ব্ল্যাঙ্ক, মানে বাইরের একটা ক্লায়েন্ট কি হয়, ফুল রিকোয়ারমেন্ট নিয়ে, ডকুমেন্ট নিয়ে, স্যাম্পল নিয়ে রেডি, শুরু করো তুমি কাজ, তাই না? আর তো আমাদের এখানে কি করতে হচ্ছে, তাকে রেডি করতে হচ্ছে, তারপর হচ্ছে পুশ করতে হচ্ছে, তারপরে যখন পেমেন্টের কথাবার্তা হচ্ছে তখন তারা মিটিং এ রাখতেছে। এই জিনিসগুলা ম্যানেজ যদি আসলে করা যায় টিম মেম্বারদের, দ্যাট ইজ গুড, আদারওয়াইজ রিয়েলি টাফ। আর এই টাকা পয়সার ব্যাপারটা তুমি কিভাবে দেখো নিলয়? আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা ভাই, আমি টাকা পয়সা থেকে আমি যেটা করি, কারণ আমি জানি টাকা পয়সায় সম্পর্ক গড়ে, আবার টাকা পয়সায় সম্পর্ক ভাঙে। তো সেক্ষেত্রে আমার একটাই মেথড, আমি কাজ ততক্ষণ পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত আমার সাথে তার যেই মানে ধরেন 100 টাকা কন্ট্রাক্ট হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত 50 টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাজ শুরুই করি না। এখন সে যদি আপফ্রন্ট। আমাকে অ্যাডভান্স, হ্যাঁ এখন সে মানে লোকাল ক্লায়েন্টের কথা বলতেছি, তো সে যদি এখন আমাকে অ্যাডভান্সটা লেট করে দেয়, তার কাজও লেট হবে। আর সে যদি আমাকে মেসেজও দেয়, আমি সবসময় যেটা করি, যখন আপনার লোকাল ক্লায়েন্ট কাজগুলো করি, আমি একটা 300 টাকার স্ট্যাম্প করি অলওয়েজ। এবং আমি স্ট্যাম্পে আচ্ছা, আচ্ছা। আমাদের কিছু রুলস রেগুলেশন লিখি। এবং যখন লিখি, ক্লায়েন্টের ওদের রিকোয়ারমেন্ট নিয়ে আমার রিকোয়ারমেন্টকে ম্যাচ করেই আমি লিখি, যাতে তাদেরও সমস্যা না হয় এগ্রিমেন্টে সাইন করতে, আমারও সমস্যা না হয় এগ্রিমেন্টে সাইন করতে। তো আমরা এরকম 3 মাস, 6 মাস, 1 বছর, এরকম 3টা প্যাকেজে আমরা এগ্রিমেন্ট করি। এবং প্রত্যেকটা এগ্রিমেন্টে একটা কমন একটা টার্মস আছে, যেটা নিজম ভাইয়ের কোশ্চেন ছিল, টাকা পয়সার ডিলটা আমি অর্ধেক আগে নিয়ে নেই। যতক্ষণ পর্যন্ত আমি অর্ধেক পাবো না ততক্ষণ পর্যন্ত আমার প্রজেক্ট স্টার্ট হবে না। স্ট্রিক্ট। এন্ড ক্লায়েন্ট তখন, যখন আমি এটা স্ট্রিক্টলি বলি, তখন ক্লায়েন্টও ও মনে করে যে না, উনি মনে হয় ভেরি প্রফেশনাল, সো ওকে ফাইন, রাইট, আমরা স্টার্ট করতে পারি। রাইট, রাইট। এক্ষেত্রে ক্লায়েন্টেরও একটা প্যারা থাকে যে আমি তো টাকা অর্ধেক দিয়ে দিছি, সো উই শুড কমপ্লিট হুম। দিস। ভেরি নাইস রাইট। আইডিয়া। আচ্ছা, আরেকটা জিনিস, ক্লায়েন্ট ডিল, আমি মার্কেট প্লেসের কথা হুম। বলি, যে মানে ক্লায়েন্ট ডিল গুলো পোস্ট করার মানে প্রপার ইফেক্টিভ ওয়েটা কি? এটা ক্লায়েন্ট আমার প্রোফাইলে ল্যান্ড হুম। করছে, মেসেজ করছে, হুম। আপু দা গেটিং দ্য অফার, স্টেপ গুলো কি কি তোমার? ওকে। এটা কি আমার প্রোফাইলে সে আসলো নাকি আমি তাকে বুইট করলাম? না, আসলো, আসার পর থেকে কনভার্ট করা পর্যন্ত আর কি। ওকে। কোন ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলে আসে, তখন মানে আমি আমার প্রোফাইলটা ওইভাবেই সাজাই যেন আমার প্রোফাইলটা দেখলে ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়। আমার মেইন টার্গেট থাকে ক্লায়েন্টকে মেসেজে নিয়ে আসা। এবার কাজ আচ্ছা, আমাদের হোক আর না হোক ওটা পরের বিষয়, বাট আমার টার্গেট থাকে এনিহাও থাকে যে আমি আমার মেসেঞ্জারে নিয়ে আসতে পারি। আপওয়ার্কের ক্ষেত্রে আর কি, লোকাল না ভাই, আমি কিন্তু আপওয়ার্কের কথা বলতেছি এখন। তো আমি আমি ওইভাবেই জিনিসটা সাজাই আমার প্রোফাইলটায়। সে আমার প্রোফাইল পড়ে, দেখে। এবং আমি না ভাইয়া প্রচুর পোর্টফোলিও দিই আপওয়ার্কে, প্রচুর পোর্টফোলিও দিই, এটা না অনেকে দেয় না। আমি দেখছি অনেক স্টুডেন্ট এই কাজটা করে না, তাই না ভাইয়া? করে না। আমার আপওয়ার্কে মনে হয় 55টার উপরে প্রোফাইল দেওয়া আছে। তো আমি রেগুলার প্রোফাইল দিই, আপনার সাথে মিটিং করার আগেও আমি প্রোফাইল দিয়ে একটা নতুন একটা প্রোফাইল মানে পোর্টফোলিও আপলোড দিয়ে আমি আপনার সাথে মিটিং এ বসলাম। সো এতে যেটা হয়, ক্লায়েন্ট অনেক ভিজিবিলিটি দেখতে পায়, অনেক রিয়েল টাইম রেজাল্ট দেখতে পায়। ধরেন আমি একটা গুগল সার্চ কনসোলের রেজাল্ট দেখালাম, ওখানে তো আমার ছবি থাকে সার্চ কনসোলে, এবং আমার ডেটা থাকে। এবং মাঝে মধ্যে আমি কি করি, সবকিছু ব্লার করি না, কিছু কিছু কোম্পানিকে আমি ওপেন রাখি, যেগুলো গ্লোবাল কোম্পানি, ওপেন রেখে দিই। তখন তারা দেখে, সার্চ করে, যখন ম্যাচটা হয়
তখন ক্লায়েন্ট কিন্তু ভাইয়া ডিরেক্ট আমাকে অ্যাপ্রোচ করে ফেলে যে উই ওয়ান্ট টু ওয়ার্ক। আর সবচেয়ে মজার বিষয় ভাইয়া, গত 1.5 মাসে আমি কোনো বিট করিনি কোনো জবে, বাট গত 1.5 মাসে আমি 6টা ক্লায়েন্ট পেয়েছি আপনার থেকে ডিরেক্ট মেসেজে। ডিরেক্ট মেসেজ থেকে। আচ্ছা, তো এই ব্যাপারটা আমি একটু ডিটেইলে এখন আসি যে ভিতরগত ইনসাইট আর কি। হ্যাঁ, আপওয়ার্ক মান্থলি আমার কত পার্সেন্ট টাকা নিয়ে যাচ্ছে? এখানে প্রোফাইল বুস্টিং আছে, তারপর প্রপোজাল বুস্টিং আছে, অ্যাভেলেবেল ব্যাজ আছে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে তুমি কেমন স্পেন্ড করতেছো? আমি যদি ইন ডেপথে জিজ্ঞাসা করি, লাইক তুমি প্রোফাইল বুস্টিং এ কেমন খরচ করতেছো, অ্যাভেলেবেল ব্যাচে কেমন খরচ করতেছো, বা একটা প্রপোজাল যখন পাঠাও এখানে একটা বুস্টের অপশন থাকে, ওই জায়গাটাতে কেমন স্পেন্ড করতেছো? মানে এই জায়গাগুলোর স্পেন্ডিং ভার্সেস আমার অর্গানিক ক্লায়েন্ট এবং থাকে না যে প্রিভিয়াস কিছু ক্লায়েন্ট আমার কাছে আসতেছে, এটা রেশিওটা কেমন? আচ্ছা ভাই, বেশিরভাগ রেশিও এখন রেফারেন্সে ক্লায়েন্ট আসে প্রথমত। মানে আমার একটা ইউএসএ ক্লায়েন্ট আমাকে সে 4টা ক্লায়েন্ট দিচ্ছে, সেও আছে টোটাল 5টা, মানে একটা লাইন থেকেই আমার এখন 5টা ক্লায়েন্ট রেফারেন্স। এখন রেফারেন্স ক্লায়েন্ট কেন দেয়? কারণ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, প্রত্যেক মাসে কাজ যখন সাবমিট করি আমি কিছু না কিছু একটা গিফট দিই। সেটা কিন্তু আমার টাকা পয়সা না, কাজ গিফট দিই। হ্যাঁ, আমি তোমার জন্য এটা করে দিলাম, এই মাসে অডিট অডিট করার কথা না, বাট সাবমিটের সাথে আমি অডিট করে বিফোর আফটার দেখাই দিই। ক্লায়েন্ট কিন্তু বলে না, আমি নিজের থেকে দেই এবং ছোট্ট একটা নোট দিয়ে দিই যে তোমাকে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, এটা আমি তোমাকে গিফট দিলাম। ক্লায়েন্ট কিন্তু এতেই অনেক খুশি ভাইয়া, ফার্স্ট অফ অল এটা। এন্ড সেকেন্ড কথা হচ্ছে কি, বুস্টিং এর ব্যাপারে যে কত কানের খরচ করি আমি, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায়, হ্যাঁ প্রথম অবস্থায় আমি অনেক কারেন্ট খরচ করতাম, বাট তারপরে আমি হাল ছাড়িয়ে নিই। আমি 1 বছর তো কাজই পাইনি, আমার অনেক কারেন্ট চলে গেছে। তবে আমি অ্যাভেলেবেল ব্যাচটা মেক শিওর করি এটা আমার 24 আওয়ার জন্য ওপেন থাকে, যতদিন পর্যন্ত আমি এই লাইনে আছি। হ্যাঁ, অ্যাভেলেবল ব্যাচ কখনো অফ করা যাবে না। কেউ যদি আপওয়ার্কে চায় নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে, তাকে মাস্ট বি অ্যাভেলেবল ব্যাচকে ইনশিওর করতে হবে, মেক শিওর করতে হবে। এবার আসে বুস্টের ব্যাপারে। হ্যাঁ, সামটাইমস বুস্ট করতে হয়। এখন বুস্ট করারও একটা নিয়ম আছে। এটা আমার মানে আমি মনে করি, মানে আমি অ্যাপ্লাই করি। মানে এটা তো এক একজনের স্ট্র্যাটেজি এক ধরনের। আমার যেটা, ইউএসএ, ইউকে, ইতালি আর দুবাই, এই 4টা কান্ট্রিতে সিজন আছে কিছু। দুবাই একটা অবহেলিত কান্ট্রি সামহাও। সো দুবাইতে একটা সিজন আছে যখন ওদের প্রপার্টি সেল হয় এবং বাজেট হয়। ঠিক তেমনি একটা সিজন আছে ইউকে তে। ওই যখন সিজন হয় তখন ওদের অনেক এমপ্লয়ি দরকার হয়। তখন আমি কি করি, আমার আপওয়ার্ক প্রোফাইলটাকে বুস্টিং এ আমি পার ক্লিক $40 $20 দিয়ে দিই, যেন সহজেই তারা আমাকে খুঁজে পায়। কারণ ওদের কিন্তু এত টাইম নাই খুঁজে পড়ে ঠরে আপনাকে হায়ার করবে। আর ওদের কিন্তু এত টাইম নেই আপনার সাথে 5-6 মিনিট মিটিং করে আবার আরেকজনের সাথে মিটিং করে কম্পারিজন করবে। সো ওরা প্রথমে যাকে পায় তাকেই নিয়ে নেয়। সো আমি ওইগুলোতে কি করি, চ্যাট জিপিটি তো এখন অ্যাভেলেবেল, ও আমাকে বলেই দেয় যে কখন কোনটা সিজন এখন কাদের লাগতে পারে। আমি ওইভাবে ওই ওয়াইসে ওই নিশের উপরে আমি পার ক্লিকে 20 কানেক্ট 40 কানেক্ট আমি যেভাবে সেট করি, এটা আমি করি আর কি, আমার মেথড আর কি এটা। চমৎকার। আচ্ছা, তার মানে অর্গানিক্যালি যখন প্রোফাইল বুস্ট হয়ে যাচ্ছে তখন তো ক্লায়েন্ট আসতেছে, পাশাপাশি আমার সিজন ওয়াইজ প্রোফাইল বুস্টিং গুলো রাখা উচিত। চমৎকার। আচ্ছা, দুইটা কোশ্চেন, একই কোশ্চেন দুজন করছে, আকিদ ভাই। আচ্ছা, একই দুই জায়গা থেকে করছে, দুটো ইউটিউব চ্যানেল থেকে। একটা স্কিল ইন ডেপথে শেখা ভালো নাকি মাল্টিপল স্কিলের বেসিক শেখা ভালো? আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন, গুড কোশ্চেন। এখন যেভাবে এআই আগাচ্ছে আমরা সবাই ভয়ে আছি যে আমার স্কিল টিকবে কি টিকবে না। আমার ওপিনিয়ন, একটা স্কিলই থাকা উচিত এবং ওই একটা স্কিলের সাথে এটাকে ইন্টিগ্রেট করে ফেলা উচিত। অর্থাৎ সে যদি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয় বা সে যদি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হয়, সে ওইটাতেই থাকবে, ওখান থেকে মুভ করার দরকার নেই। কারণ অলরেডি তার থেকে এক্সপার্ট মানুষ চলে আসছে মার্কেটে এবং তারা এআই দিয়ে তাদেরকে আরো বুস্ট আপ করে ফেলতেছে। তো আমার থিঙ্কিং বা আমার প্রসেস বা আমার ওপিনিয়ন, একটা মাল্টিপল যদি সে পারে প্রথম অবস্থা শুরু করতে, ইস ওকে ফাইন। বাট প্রথম অবস্থায় প্রত্যেকজনের একটা কোর স্কিল থাকা উচিত, যে কিনা এটাতে মাস্টার, এটাতে বেস্ট বস এরকম হওয়া উচিত। এবং পাশাপাশি তাকে এটার সাথে এআই কে ইমপ্লিমেন্ট করে ফেলাটা উচিত। এর থেকে মনে হয় না বড় কিছু এত স্কিল দরকার আছে। কারণ কি, যখন আপনাকে কেউ কাজ দিবে, যেমন অনেক প্রোফাইল দেখি, সে একাধারে এসইও স্পেশালিস্ট, সে একাধারে মেটা মার্কেটার, সে একাধারে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সে একাধারে সার্ভার সাইড ট্র্যাকিং করে। তখন ক্লায়েন্ট কিন্তু দেখেন, এক্সপার্ট এবং স্পেশালিস্ট দুটো কিন্তু এক জিনিস না। আমরা স্পেশালিস্ট খুঁজি, আমরা এক্সপার্ট খুঁজি না। যখন আমরা আমাদের মাথার ব্যথা হয়, যেমন আমার মাইগ্রেন আছে, ব্যথা আছে, আমি যখন ডাক্তার দেখাই আমি জিজ্ঞেস করি
উনি কি নিউরোলজিস্ট স্পেশালিস্ট নাকি এক্সপার্ট। তো তখন কিন্তু আমি বুঝে যাই যারটা তিনি স্পেশালিস্ট আমি তাকেই দেখাই। তো রাইট। একটা স্কিলে স্পেশালিস্ট হওয়া উচিত, পাশাপাশি মাল্টিপল স্কিল হিসেবে আমি বলবো আপনার কোর স্কিলের সাথে একে ইমপ্লিমেন্ট করে আপনি আরো মাস্টার হয়ে যান স্কিল। ভেরি নাইস। আচ্ছা, নিঝুমের মাঝে মধ্যে ঘুম আসে, মানে যে মাঝে মধ্যে ক্লায়েন্ট যখন মিটিং করতে চায় ওর ইচ্ছা করে না মিটিং করতে, এই জায়গায় কি রিশিডিউল করা উচিত নাকি এই মনের বিরুদ্ধে আসলে মিটিংটা অ্যাটেন্ড করা? আমার মনে না, হয় অনেক ক্লায়েন্ট কিছু আমাদের দিয়ে দেওয়া উচিত নিঝুমের, তাই না? আমার মনে হচ্ছে আচ্ছা এখানে একটা কোশ্চেন নিজুম ভাই বলছে, এটা কোশ্চেনটা সুন্দর। ট্রু। ক্লায়েন্টের ইচ্ছা করে না, মানে ক্লায়েন্ট আমার আসছে, আমার কেন ইচ্ছে করবে না? তার অনেক তার অনেক ক্লায়েন্ট, তার টাকা পয়সা দরকার নেই, তার অনেক টাকা আছে। তো সেক্ষেত্রে তার ক্লায়েন্ট মিটিং না করাই উচিত, ঘুমানো উচিত। ট্রু। মানে অনেক সময় দেখা যায় 4-5 বছর কাজ করতে করতে তখন দেখা যায় এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আসলে প্রপার একজন টিম মেম্বার রেডি করে ফেলতে পারি, কমিউনিকেশন পার্টটা যদিও নিজের হাতে রাখা উচিত, বাট তারপরও যদি প্রচুর স্কেল আপ হয়ে যায় না পরিমাণ ক্লায়েন্টের ফ্লো থাকে, ইন দ্যাট কেস যদি আমি টিম মেম্বার রেডি করতে পারি যে আসলে মিটিং টিটিং করতে পারি, যেমন আমার ক্লাস টাইমে কি হয়, আমার যখন আর্জেন্ট মিটিং গুলো থাকে আমার একজন মোটামুটি আমার মতো কথাবার্তা বলতে পারে এরকম একজন রেডি করা আছে, সে জাস্ট কাজটা বুঝে নিবে বা মিটিংটা কন্ডাক্ট করবে, ওকে সাজেশন দিবে, এরকম একজন রেডি করে, এটা একটা অল্টারনেটিভ ওয়ে হইতে পারে নিজুম। আর বেশি ক্লায়েন্ট থাকলে হ্যাঁ, আমাদের আমি যখন আপনার অফিসে আমি গিয়েছিলাম, আমি আপনাকে বলছিলাম যে মিনাজ ভাই আপনি এত এনার্জি পান কিভাবে, আপনি কিভাবে কি করেন, আমাকে একটু টিপস দেন। তখন আপনি আমাকে একটা কথা বলছিলেন যে তুমি টিম করে ফেলো, একটা টিম থাকলেও তুমি কাজ নিলা, টিম দিয়ে কাজ করাইলা, যেটা আপনি তাকে বললেন। আমি ভাই ওইটাই করতেছি, কমিউনিকেশন গুলো আমি করি, বাট কাজগুলা ম্যাক্সিমাম কাজগুলা আমার টিমই এখন করে। আর কিছু কাজ থাকে যেগুলো খুবই রেয়ার, যেমন আমাদের বাংলাদেশে যদি এসিও কেউ শিখায়, অনেকেই শিখাচ্ছে, সবাই কিভাবে শিখাচ্ছে, আপনি ওয়ার্ডপ্রেস এসইও, শপিফাই, ওয়েব বা উইক্স শেখাচ্ছে, মানে নো কোড যেগুলো ওয়েবসাইট। বাট আমার কিছু ক্লায়েন্ট আছে যারা কিনা কাস্টম ওয়েবসাইট, তো ওদের এসইও করাটা একটু ডিফিকাল্ট, তো ওরা তো আমার টিম মেম্বাররা পারবে না। তো ওই কাজগুলো আবার আমি নিজের হাতেই করি, ওগুলো আবার পেমেন্ট খুব হাই, $1200-1500 পার মান্থ দেয়। তো ভ্যালু বুঝে নিজে কাজ করি, এবং ভ্যালু বুঝে আমার টিমমেটদেরকে আমি কাজ দিই, মানে বুঝে শুনে এটা করতে হয়। বাট টিম, আপনি যেটা বললেন যে হ্যাঁ কমিউনিকেশনটা নিচে করা, কাজটা নিয়ে টিমকে দিয়ে করা, এটাই আসলে বেস্ট এবং রাইট ওয়ে। ভেরি নাইস। আচ্ছা, এখন আমাদের অনেক ধরনের ক্লায়েন্ট আমরা মার্কেট প্লেসে ফেস করি, লো বাজারের কিছু ক্লায়েন্ট থাকে, হাই বাজারের কিছু ক্লায়েন্ট থাকে, হাউ ডু ইউ আইডেন্টিফাই দেম? এবং তুমি কি শুধুই হাই বাজারের কাজ নিচ্ছ নাকি লো হাই মিক্স করতেছো? কারণ মার্কেট প্লেসের একটা স্বভাব আছে যে আমি যখনই আসলে ক্লায়েন্টদেরকে নেগলেক্ট করা শুরু করব বা ক্লায়েন্ট আসলে অপোজ করা শুরু করবো, ছেড়ে দিব, ও দেখতেছে 5টার মধ্যে মাত্র একটা ক্লায়েন্ট কনভার্ট করতেছে, আরেকজন 5টার মধ্যে 3টা ক্লায়েন্ট কনভার্ট করতেছে। ইন দ্যাট কেস দেখা যাবে যে 3টা কনভার্ট করতেছে, তার অ্যাকাউন্টটা কিন্তু ভালো বুস্ট হবে। তো এইখানে তুমি আসলে ধরো লো বাজার একটা ক্লায়েন্টকে আসলে হাউ ইউ ম্যানেজ? ওকে, আমি প্রতি 4 মাস 5 মাস পর পরই আমি কিছু ইন্টার্ন নেই। সেই ক্ষেত্রে যেটা হয়, আমি এখন একটা সময় শুধু হাই টিকিট নিয়ে কাজ করতাম, এবং তখন আমার পুরো টিম ছিল রিমোট। বাট আমার এখন ইন হাউস আছে আর কি, মানে আমি এখন অফিস ইন হাউস নিয়ে আসছি, কয়েকজনকে আমার সামনে রেখে কাজ করাই। এই জন্য আমি এখন কোনো কাজই ছাড়ি না। হ্যাঁ, আচ্ছা, মানে একদম লো বাজেটে কাজ তো নিলে আর হয় না, কারণ যারা একদম লো বাজেট হয় তাদের এক্সপেকটেশন আবার হাই হাই হয় অনেক, তো ওটা দিয়ে তো আমাদের মানে হয় না। সেক্ষেত্রে লো বাজেটের কাজগুলা নেই, যারা আমার ইন হাউস এখানে বসে কাজ করে, আমার সামনে কাজ করে, ভুল করার চান্স নাই, ওদেরকে দিয়ে ওই কাজগুলা করাই। যখন ওরা আবার ট্রেন আপ হয়ে যায় 5-6 মাস পর, তখন ওদেরকে দিয়ে আবার বিগ শট, বিগ ক্লায়েন্ট, বিগ প্রজেক্ট গুলো নেই। তখন তখন এই ইন দ্য মিন টাইম এই ক্লায়েন্ট গুলো আস্তে আস্তে বিগ মানে বড় পর্যায়ে চলে যায়। সো আমি কাজ এখন নতুন অবস্থা ভাই, আমি নতুন অবস্থায় আমি একদম ছোট থেকে ছোট কাজও নিছি একদম ফার্স্ট অবস্থায়। তো নাইস। এখন তো একটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ইচ্ছায়, সবকিছু আল্লাহর ইচ্ছায় এখন একটা পর্যায়ে আসছি দেখে আমি একটু লো ক্লায়েন্ট বাজেট একটু কমিয়ে নিচ্ছি আর কি। এখন আমি একটা হাই টিকেটের দিকে আগাচ্ছি স্টিল নাও। বাট নতুন অবস্থায় তাদেরকে সব কাজ নিতে হবে, লো হোক বা হাই হোক। ভেরি নাইস। আচ্ছা, লো হাই টিকেট নিয়ে আমরা গল্প করে ফেললাম, অ্যাপ্রোচ কিভাবে বদলাবো এটা বললাম। মানে আমার ক্ষেত্রেও না ইব্রাহিমের মতন আমার কিছু বেসিক লেভেলের ইন্টার্ন থাকে যারা কাজ শিখতেছে, একদমই বেসিক লেভেলে, হ্যাঁ।
এখন আমার একটা ক্লায়েন্ট, আমার আবার মার্কেট প্লেসের একটা নেচার থাকে কি, আমি কত রেটে কাজ নিচ্ছি ওই অনুযায়ী আমার ওই টাইপের ক্লায়েন্ট রে আসে। মাঝে মধ্যে দেখা যায় যে আমার $300 একটা ক্লায়েন্টের জায়গায় $50 একটা ক্লায়েন্ট চলে আসছে। তো ইন দ্যাট কেস আমার ছেলেপেলেগুলো তো বসেই আছে, হ্যাঁ, আই হ্যাভ টু প্রোভাইড দেম রাইট। স্যালারি, তাইলে আমি আসলে কাজটা ছাড়বো কেন? ইন দ্যাট কেস আমি যেটা হয় যে কোয়ালিটি কিন্তু অ্যাসুরেন্স করতে হবে। ওই $300 কাজ আর $50 কাজ দেখে আসলে যে আমি খারাপ কোয়ালিটি দিব তা না। কারণ রেটিং রিভিউ মার্কেট প্লেসে খুব মেজর ফ্যাক্ট। তো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে আমি যারা ইন্টার্ন বা একটু মানে জুনিয়র লেভেলে আছে ওদেরকে দিয়ে কাজগুলো উঠানোর পর হয়তো আমাদের কোয়ালিটি চেকার যে আছে সে আসলে ফাইনাল চেক টেক দিয়ে রিভিশন করায় নিচ্ছে। সেও কিন্তু আস্তে আস্তে একটা মিড লেভেলে চলে আসতেছে। আমার এমপ্লয়ি রেডি হচ্ছে, আমার কাজও রোল আউট হচ্ছে। এটা আমার কাছে একটা স্ট্র্যাটেজি মনে হয়। বাট অনেকে আসলে চিন্তা করে যে আমি মাসে 100টা কাজ করবো না, মাসে 10টা কাজই করবো, হাই টিকেট ক্লায়েন্ট। ইটস ওকে, মানে যদি আমি সলো কাজ করি সেটা ঠিক আছে, বাট যদি টিম থাকে হুম হুম। কেন ইগনোর করবো? সেটাই। আচ্ছা, তো এটা একটা মেজর ফ্যাক্ট, এটা একটু খেয়াল রাখবো আমরা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করেছি, আমি আগে তো টিমের ব্যাপারটা একটু জানি, যে ভুলে যাবো কোশ্চেনটা করতে, হুম যেহেতু অ্যাজ ইউ হ্যাভ এ টিম। সো ইনিশিয়ালি একজন হুম সলো ফ্রিল্যান্সার কিভাবে বুঝবে যে তার এখন টিম করা উচিত? নাম্বার ওয়ান। নাম্বার টু, হুম হুম টিমের অ্যাপ্রোচটা কেমন হচ্ছে? তো অনেকে কি হয়, কোনো ক্লায়েন্ট লাইন কিছু নেই, ধাপা ধাপ আমি এরকম অনেক পাইছি, অফিস নিছে, হুম অফিস হুম নেওয়ার পর লোকজন হুম হুম নিছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি হুম ক্লায়েন্ট করছে। হুম হুম। in that case আসলে কখন আমি ইন হাউসে আসলে এমপ্লয়ি হায়ার হ্যাঁ। করব বা রিমোটলি কি হায়ার করা যায় কিনা, মানে তোমার স্টেপটা একটু শুনি, টিম টিম আচ্ছা, ফরমেশনের জার্নিটা আর কি। এটা আমিও করছি ভাই এই ভুলটা। এটা হচ্ছে কি, যখন আমরা কোনো স্কিল ডেভেলপ করি তখন তো আমরা জানি না মার্কেটের অবস্থা কি, জাস্ট স্কিলে ফোকাস। তখন আমরা আবেগবশত যারা আমাদের কোর্সমেট থাকে এদেরকে নিয়ে ওকে চলো আমরা একটা অফিস ভাড়া নিয়ে সবাই মিলে ঢিলে চলো আমরা অফিস দিয়ে ফেলি। বাট আলটিমেটলি যেটা বললেন যে ভেঙে যায়। তবে আমি যেভাবে আমি এখান থেকে লার্ন করছি এবং আমি ওই লার্ন করে যে স্ট্র্যাটেজিটা আমি করতে পারছি ওইটা আজকে আমাকে পর্যন্ত নিয়ে আসছে একদম ইজি প্রসেস। আমি এজ এ সোলো যখন দেখছি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি পার মান্থ বাসায় বসে একা, তখন আমি আমার জন্য একজনকে রাখছি। দেখেন, ক্লায়েন্টের জন্য না, আমার জন্য। কেন? কারণ ভাই আমি 1 লাখ টাকা কামাচ্ছি, তোমাকে আমি 20,000 টাকা দিতে আমাদের বাঁচবে না। আর তোমাকে যদি আমি 20,000 টাকা দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার 3টা ক্লায়েন্টের কাজ তুমি বসে বসে করবা, তোমার কাজ হচ্ছে এটা। কারণ ভাইয়া, যারা যখন স্কিল ডেভেলপ করে তখন কিন্তু ওদের চাহিদা অত বেশি থাকে না, যে 50,000 60,000 থাকে না, ওই 15 20 25 এটার মধ্যেই থাকে। তো আমি কিন্তু একজন টিমমেট নেই আমার জন্য, অ্যাজ লাইক আমার অ্যাসিস্ট্যান্ট। যখন সে আমার সাথে কাজ করে তখন আমার আরো সুযোগ হয় আরো 3টা ক্লায়েন্ট নেওয়ার। যখন আরো 3টা ক্লায়েন্ট নেই তখন আমার ইনকাম হয় 1.5 লাখ টাকা। তখন আমি আচ্ছা, আরেকজন হায়ার করি। এইভাবে মানে একবারে হায়ারিং এ না গিয়ে আস্তে আস্তে এক বেবি স্টেপ, যেটাকে আমি বলি বেবি স্টেপ নিয়ে নিয়ে হায়ার করা উচিত। একবারে 10 জনকে হায়ার করলাম, পরে কাজ নেই, স্যালারি দিতে পারতেছি না, একটা বদনাম হয়ে যাচ্ছে। কি দরকার ভাই? তোমার মাসে ইনকাম 1 লাখ, তুমি 20,000 টাকা দিয়ে একটা তোমার তোমার জন্য মানুষ রাখো, তোমার 3টা কাজ তাকে দাও, তুমি আরো 3টা ক্লায়েন্ট নাও, সেই 3টা ক্লায়েন্ট অনবোর্ড হয়ে গেলে পার্মানেন্ট হয়ে গেলে তুমি আরেকটা এমপ্লয় রাখো। দেন আস্তে আস্তে তোমার যখন 15 20 জন হয়ে যাবে তখন আপনি একটা অফিস নিয়ে ইন হাউস করতে পারেন। বাট আমরা সেটা করি না, আমরা ওই যে আবেগবশত ধুপধাপ টিম নিয়ে আর কি, চলো শুরু করি, পরে আবার শেষ হয়ে যায় আমার। চমৎকার, গুড আইডিয়া। আর এই রিমোট এমপ্লয়ি ম্যানেজ করতে কি ডিড ইউ ফেস এনি ইস্যুস? মানে অনেক সময় দেখা যায় ডেডলাইন গেছে ওর খবর নাই, ধরতে তো পারবো না আচ্ছা, রিমোট। রিমোট রিমোট যেটা হয় ওইটার জন্য সলিউশনও বের করে রাখছি আবার। মানে আচ্ছা ফাঁকিবাজি করার চান্স নেই ভাই, সলিউশন আছে ওটার জন্য। লাইক প্রতি সপ্তাহে একদিন ফিজিক্যাল মিটিং করতেই হবে, আচ্ছা আচ্ছা। প্রতি উইকে। এটা সে অসুস্থ থাকুক, তার আত্মীয় স্বজন মারা যাক, বা সে হট এভার প্রতি সপ্তাহে একদিন তাকে আমার সাথে দেখা করতে হবে, তার প্রিভিয়াস উইকের কাজ নিয়ে। আমি দেখবো, অ্যানালাইজ করব, যদি মনে করি হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, দেন তাকে আমি নেক্সট উইকের কাজগুলো দিই। এই জন্য আমরা আমাদের টিমমেট আছে যারা আছেন, প্রতি উইকে আমরা প্রতি মাসে আমরা 4 দিন বসি, একদম ফিজিক্যালি বসি। এবং যারা রিমোট আর কি, যারা তো ফিজিক্যাল তো আমার সামনেই থাকে, রাইট। রিমোট ওরা আমার এখানে আসে, আমরা এখানে সারাদিন লাঞ্চ করি, আমরা কফি খাই, আমরা ওদিন কাজ করি না, আমরা জাস্ট অ্যানালাইজ করি, গল্প করি, আড্ডা করি। এইভাবে করলে কি হয়, একটা কাজের বাইরেও একটা সম্পর্ক বিল্ড হয়ে যায়, যার কারণে ওই যে যেটা বললেন না, হারায় যায় ডেডলাইন মিস। আমি এই পর্যন্ত ওরকম কোনো কিছু ফেস করি নাই, আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত ঠিকঠাক আছি।
চমৎকার, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এলিমেন্টর ডিজাইনের মার্কেট ডিমান্ড কেমন, আবার ওয়ার্ডপ্রেসের শিখা ঠিক হবে কিনা? এলিমেন্টর ওয়ার্ডপ্রেস আমরা চিন্তা করি ওয়ার্ল্ডের 40% ওয়েবসাইট যে মানে প্ল্যাটফর্ম দিয়ে তৈরি হচ্ছে, সো এটা ডিমান্ড আসলে ডাউন হওয়া রিয়েলি টাফ। এবং এআই দিয়ে যেটা ইব্রাহিমের কাছে মানে ইব্রাহিমের কাছে শুনলাম বা আরো শুনবো, সো এই একটা স্টেজ পর্যন্ত আমাকে নিয়ে যাবে, বাট আমাকে ফুল জিনিসটা ডেপ্লয় করবে না বা ডেভেলপ করতে দিবে না বা করবে না, বা এখনো আসলে ওই লেভেলে যায়নি, বা ওই জায়গাগুলোতে হিউম্যান টাচের দরকার আছে। সো স্টিল ইটস গুড। আচ্ছা, কাজ করতে করতে এনার্জি হারায় ফেলায়। আচ্ছা, এটা অনেকে ফেস করি আমরা, ভিটামিন ডি অভাব আমাদের, আমি নিজেও রাইট। এরকম ফেস করি। সারা রাত ধরে কাজ করতাম, দেখা যাচ্ছে যে দিনের বেলা আর আমাদের এই আকাশ দেখা হইতো না, মেঘ দেখা হইতো না, রোদ দেখা হইতো না। তো এটা শুধু এনার্জি না, এটা আমাদের দেখা যাচ্ছে ফিজিক্যাল ডিপ্রেশন তৈরি করা, বা খুব তাড়াতাড়ি আসলে হতাশ হয়ে যাওয়া, স্ট্রেসড সিচুয়েশন, এগুলো সব তৈরি করে এই জিনিসগুলো। আমরা যে বাতাস, ভিটামিন ডি, রোদ, এগুলো ফেস করি। So, প্রত্যেকটা এরপর আমি কি করলাম, আমার তো আসলে সুযোগ নাই, আমি দেখা যাচ্ছে ভোরবেলা উঠে রানিং করতেছি বা সুইমিং করতেছি। তো এই যে এই জিনিসগুলো যদি ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি বাড়ানো যায়, আই থিঙ্ক ইট উড বি গ্রেট। ইব্রাহিম, এরকম কিছু ফেস করছো তুমি? হ্যাঁ, এরকম ফেস করছি। যেমন আমি, মানে আমার বয়স ভাই বেশি না, দেখে বোঝা যাচ্ছে। আমি এই বয়সে আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, আচ্ছা আমার আচ্ছা। মাইগ্রেন হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। তো আমি এটার জন্য কি করছি, আমি জিমে ভর্তি হয়েছি ভাই। কারণ আমি যদি ঠিক না থাকি, আমি যদি বেডে একবার পড়ে যাই, তাহলে তো আমার টাকা দিয়ে কি করব, আমার এজেন্সিতে কি করবো, আর কিতে কি হবে যদি আমি যদি ঠিক না থাকি। তো আই ডিসাইডেড যে ঠিক আছে, যে আমরা নামাজ পড়ি, নামাজের জন্য তো আমরা টাইম বের করতেছি, আমরা এক্স্যাক্টলি। রোজা রাখি, না খেয়ে থাকতেছি, এই যে নামাজ পড়ি, অনেকেই হয়তো বা আমরা জানি নামাজ পড়ি আমরা আল্লাহকে খুশি করার জন্য। আলটিমেটলি নামাজ পড়ি নিজেকে জান্নাতে নেওয়ার জন্য, রাইট? নিজেকে যেন আল্লাহর কাছে সন্তুষ্ট রাখতে পারি। জিমটাও হচ্ছে, মানে এক্সারসাইজটা হচ্ছে ওরকম। আমি যদি নিজের বডিকে না দিতে পারি, ফিট না রাখতে পারি, আমার ফ্যাটি লিভার, একটা শরীর বড় মানে এই বয়সে ফ্যাটি লিভার হয়ে যায়, আমার তো বয়স পড়েই আছে, আমি তো এক্স্যাক্টলি। পড়েই গেলাম, তাহলে আমার আর কি হবে? আপনি যেটা করেন মিনহাজ ভাই, আমি দেখছি আপনি ওই যে বিভিন্ন রানারে আপনি যান, আমি দেখি আর অবাক হই, মানে এত এনার্জি কই থেকে আসে, কিভাবে পারে ওদের মধ্যে দৌড়াতে। আমি অনেকবার সাহস করছি, বাট আমি রেজিস্ট্রেশন পর্যায়ে গিয়ে আমি ব্যাক করে চলে আসছি। বাট জিমে যাই, তাও এখানে আবার আলসেমি হয়। এই জিমের মধ্যে এসি আছে, সূর্যের আলো ভালো নাই, মরা ধরে করে 1 ঘন্টা দৌড়ে ধরে চলে আসি। বাট মিনিমাম হলেও তো ক্যালোরি বার্ন হচ্ছে, রাইট। তাই না? তো একটু হলেও ভাই একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা মাস্ট করা উচিত, না হয় সবাই সবাই খারাপ। yes, আমরা যারা অনলাইনে কাজ হুম। করি এটা খুব ইম্পর্টেন্ট, উই শুড মেইনটেইন দিস। আচ্ছা, অনেকে ক্লায়েন্ট হান্টিং নিয়ে অনেক কোশ্চেন করে যাচ্ছে। একজন ভাইয়া কোশ্চেন করছে, রিজওয়ান ভাইয়া, যে ক্লায়েন্ট হান্টিং এর ইফেক্টিভ ওয়েটা কি, আর একজন হচ্ছে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর লিঙ্কডইন জবস। তো তুমি, আমি যদি বলি মার্কেট প্লেসও বাদ, লোকাল ক্লায়েন্টও বাদ, হুম। অথরিটি বিল্ড আপ করা এটা তো আছেই, এর পাশাপাশি ক্লায়েন্ট হুম। হান্টিং এর আলাদা কোনো স্ট্র্যাটেজি তুমি ইউজ করো কিনা বা আছে কিনা? আচ্ছা, এই ক্লায়েন্ট হান্টিং, আমি তো এখন মূলত এসইও নিয়ে কাজ করি। এই যে ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্টের লিড বের করা, এর জন্যই কিন্তু আমার কোড ভিডিওতে যাওয়া, আচ্ছা আচ্ছা কিভাবে আচ্ছা। লিড জেনারেশন করতে হয়। আমি তো জানতাম না, আমি তো এই জন্যই কিন্তু আমি পরে মানে লিড জেনারেশন নিয়ে বাংলাদেশে মনে কোর্স আপনি করেন না, কি করায় না। তো এইভাবে কিন্তু আপনার কোর্স জয়েন করা। হ্যাঁ, আচ্ছা এবার আসি ক্লায়েন্ট হান্টিং এ। ক্লায়েন্ট হান্ট করতে গেলে আপনি ক্লায়েন্টের লিড লাগবে। উইদাউট লিড আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন না। আচ্ছা। আপনার কাছে ক্লায়েন্টের লিডই নাই, ইনফরমেশন নেই, আপনি হান্ট করবেন কিভাবে? আপনি ক্লায়েন্ট সম্পর্কে জানেনই না কিছু। সো সেই ক্ষেত্রে আমি যেটা করি, প্রথমত এখন তো রেফারেন্স দিয়ে ক্লায়েন্ট আসে সবকিছু। আমি প্রচুর পরিমাণে লিড জেনারেশন করছি, এবং আমি প্রচুর ইমেল আউটরিচ করছি, এবং আমি বেশিরভাগ করছি হচ্ছে অস্ট্রেলিয়া, মানে আমি বেশিরভাগ ট্রাই করছি ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, এবং অবহেলিত যে কান্ট্রি দুবাই, এখানে আমি রিচ করা ট্রাই করছি। এবং এই রিচটা আমরা জাস্ট নর্মাল ইমেল দিয়ে ইমেল করলে হবে না, আমরা জাস্ট টেক্সট ওয়াইজ ইমেল করলে হবে না, ইমেলের মধ্যেও আমাকে কিছু ভিজুয়াল রাখতে হবে, রাইট। আমাদের কিছু ভিজুয়াল রাখতে হবে। সো যেটা করা উচিত, আপনি কোনো একটা স্কিলে সার্টিফাই, আপনার সার্টিফিকেট, আপনি এই এই কোম্পানিতে কাজ করেছেন সেগুলোর লোগো, আপনার আপনার এখন যে কেউ যদি এই লাইনে আসতে চায়, তার অবশ্যই উচিত তার নিজের একটা পোর্টফোলিও থাকা, তার নিজের ওয়েবসাইট থাকা। তার ওয়েবসাইটটা সহ, একটা সিগনেচার সহ, সে যদি প্রতিদিন 100 জনকে মেল দেয়, 10 দিনে 1000 মানুষ হয়ে যায়। তা 1000 মানুষ থেকে তো আমি অন্তত একটা রিপ্লাই আশা করি ভাইয়া, যদি আমি ওইভাবে মেল লিখতে পারি। আর যদি আমি অন্য জেনারেল মেলের মতো মেল লিখি, তাহলে আমি 1000 কেন, 1 কোটি মেল দিলে আমি মেল পাবো না। তো এই রাইট। ক্ষেত্রে লিড জেনারেট করে, ভালো একটা আউটরিচ করে,
ক্লায়েন্ট খুব সহজে পাওয়া যায়, এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যেটা আমি অ্যাপ্লাই এখনো করি, আমি আমার বেশ কিছু বড় বড় ক্লায়েন্ট দেশ ও দেশের বাইরে আছে, তাদের সাথে আমার এখন সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। এখন আর ক্লায়েন্ট ওই সম্পর্কটা নাই, এখন লাইক বিজনেস, ওনাদের বিজনেসের পার্ট হয়ে গেছে আমি। তো আমি রাইট। ওনাদের কাছ থেকে যেটা করি, একটা ভিডিও টেস্টিমোনিয়াল রাখি। আমার লিঙ্কডইনে প্রচুর টেস্টিমোনিয়াল, ভিডিও টেস্টিমোনিয়াল আছে, আমার ইউটিউবে আছে, আমার ওয়েবসাইট পর্যন্ত দেওয়া আছে। তো আমি কি করি, ওই ভিডিও গুলো নিয়ে জাস্ট ছবিটা নিয়ে থাম্বনেইলের মতো লাগিয়ে আমি ওগুলো নিয়ে ইমেল করি, এবং ওই ভিডিও দিয়ে আমি আবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি ইউএসএ, ইউকে, দুবাই, এই ধরনের কান্ট্রিতে। দেখেন, আমি চমৎকার। কিন্তু কোনো এঙ্গেজমেন্টে যাই নাই, কোনো সেলসে যাই নাই, কোনো মেসেজে যাই নাই, অনলি অ্যাওয়ারনেস। আমার ক্লায়েন্ট দরকার নাই, বাট সে জানুক একটা মানুষ আছে যে কিনা রাইট। কাজ করে, যাকে নিয়ে এতগুলা মানুষ রিভিউ দিছে। তো তার যদি Yes. কখনো এই রিলেটেড কাজ প্রয়োজন হয়, তার মাথার মধ্যে আমার নামটাই আগে আসবে, এবং তখন আমাকে তাকে খুঁজতে হবে না, সেই আমাকে খুঁজে বের করে আমাকে আমাকে রিচ করবে। চমৎকার, চমৎকার একটা ওয়ে। আমরা সবাই ট্রাই করবো। আমরা হয় কি, ক্লায়েন্ট ক্লোজ করছি, রিভিউ নিছি, শেষ। একটা ক্লায়েন্ট, আমি আমি তো বুঝতেছি একটা ক্লায়েন্টের সাইকোলজি, যে ও আসলে অনেক খুশি আমার কাজে। তা আমি চাইতেই পারি একটা ছোট ধরো 40 বা 50 সেকেন্ডের একটা ভিডিও। হুম। এটা ভালো একটা ইফেক্টিভ জিনিস, ভেরি নাইস, এবং ওয়েবসাইটেও সাজাচ্ছ, নাইস। আচ্ছা, এআই 2023-এর আগে, 2023-এর পরে, বা হুম। এখন তো মানে ধরো 2024-25, 25-এর মাঝামাঝি পর্যন্ত আসলে ক্লায়েন্টদের ওভাবে আসলে ইম্প্যাক্ট বোঝা যায় না, বাট এই যে এখন 25-এর মাঝামাঝি থেকে শুরু করে এখন এর ইম্প্যাক্ট খুবই মারাত্মক। মানে মারাত্মক মানে কি, মানে আমি পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই তোমার কাছ থেকে জানবো। তো যেমন একটা হুম। ক্লায়েন্ট আমি বানাই দিছি, ফুল একটা ফিগমার ডিজাইন, ইউআই আমি ডেভেলপ করবো, হুম। ওয়েবসাইট। ক্লায়েন্ট নিজে ইউআই দিয়ে, এআই দিয়ে বানায়, আমার বলে তোমার এটা ভালো হয়নি, আমার হুম। এটাতে বানাও, আমার এটা হ্যাঁ। সেম টু সেম। হ্যাঁ। মানে সুবিধা হয়েছে কিছু, আমরা দেখা গেছে যে ডিজাইনার, আমার আগে অনেক ডিজাইনার লাগতো, এখন কমে গেছে, বা এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো দেখা যাচ্ছে হুম। কমপ্লেক্স ডিজাইন গুলা, যেখানে আসলে ব্রেইনের কিছু ব্যাপার স্যাপার আছে, ওই জায়গাগুলো হয়তো হুম। আমি ডিজাইনার ইউজ করতেছি। বা হুম। তোমার ক্ষেত্রে আসলে ইম্প্যাক্টটা কেমন মনে হয়েছে? আরেকটা কোশ্চেন করছে এআই, দুটাকে মিক্স করে আমরা আনসারটা নিই। হুম। আকিব ভাই জিজ্ঞাসা করছে, এআই ডাইরেক্টলি ইউজ করা বেটার না ম্যানুয়ালি, মানে তার ম্যানুয়াল স্কিলটা স্ট্রং করা বেটার? দুইটা ওকে। জিনিস একসাথে একটু, হ্যাঁ। ওকে, আমি প্রথমটা একটু বলি ভাইয়া, যে আপনি বললেন না যে আপনি একটা ডিজাইন করে দিচ্ছেন, পরে ওটা একটা ফার্দার ডিজাইন দিয়ে আপনাকে বলেছে তোমারটা ভালো হচ্ছে না, আমারটা ভালো হচ্ছে। এটা এই ক্ষেত্রে দুইটা সাইকোলজি কাজ করে। প্রথম সাইকোলজি, হয়তোবা সে চায় আপনারটা খারাপ হয়েছে এটা বলে আপনার প্রাইস কমাইতে, আচ্ছা, আচ্ছা। আর অথবা সে চায় যে তুমি আমারটা করে দাও কম প্রাইসে। বাট আসলে কিন্তু দেখেন, আপনিও তো এআই দিয়ে ডিজাইন করে দিচ্ছেন, বা লাভাবেল দিয়ে হোক বা ফিগমা দিয়ে হোক দিচ্ছেন, সেও প্রম্পটিং করে ডিজাইন করে দিচ্ছে। তো ইটস নট এ বিগ ডিল, আপনি চাইলে কিন্তু তার ডিজাইন করে দিতে পারেন। বাট ক্লায়েন্ট, এটা আমি ফেস করছি, ক্লায়েন্ট চাই যে আমারটা ভালো, তোমারটা খারাপ হয়েছে, অতএব তুমি কম বাজেটে আমারটা করে দাও। আর আমরা অনেকেই কাজটা করি, আমরা কাজটা নিয়ে নিই, এইভাবে মার্কেটটা নষ্ট হয় প্রথমত। রাইট। আমাদের এক্ষেত্রে যেটা করা উচিত, হ্যাঁ, আপনি সবার উচিত যে ক্লায়েন্ট যদি কোনো ডিজাইন দেয়, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো সব সময়। খারাপ হলেও অ্যাপ্রিসিয়েট করবো, আমরা কোনো কোনো কিছু বলবো না যে না তোমার ভালো হয়নি। তো ক্লায়েন্ট অলওয়েজ রাইট ভাইয়া, ক্লায়েন্ট অলওয়েজ রাইট। কারণ সে অলরেডি এআই নিয়ে ঘাটাঘাটি করে এসে ডিজাইন দিছে। আপনি জাস্ট বলতে পারেন, ওকে, আমার যে ডিজাইনটা তোমার পছন্দ হয় নাই, তোমার ডিজাইন অনুযায়ী আমি তোমারটা করে দিতে পারবো, কিন্তু যদি এটার জন্য চার্জ অনেক বেশি আসে, বাট ইটস ওকে, আমি যেটা প্রথমে বলেছি ওটা দিয়ে আমি করব। তখন কিন্তু ক্লায়েন্ট আর ফার্দার কথা বলার চান্স সে পাবে না, নাম্বার ওয়ান। আচ্ছা। আর নাম্বার টু যেটা আসলো, যে এআই কে ডিরেক্ট কি ইমপ্লিমেন্ট করা উচিত নাকি ম্যানুয়ালি? ডিরেক্ট ম্যানুয়ালি ব্যাপারটা এরকম না। এখন এআই কে ট্রেন আপ করা যায়, র্যান্ডম এআই ইউজ করা উচিত না। আপনি ধরেন যদি ফেসবুক মার্কেটার হন, আপনি একটা চ্যাট জিপিটি থ্রেডস বানান। থ্রেড তো আমরা মনে হয় সবাই বুঝি থ্রেড কি, মানে কনসিস্টেন্সি বজায় রেখে একটা চ্যাট বক্সের মধ্যে চ্যাটিং করা। আপনি রাইট। ওইটাকে ট্রেন আপ করান, সম্পূর্ণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রেন আপ করান। ক্লায়েন্টের ফাইলগুলো এখানে ঢেলে দেন, দিয়ে বলেন ক্লায়েন্ট এগুলো রিকোয়ারমেন্ট করেছে, আমি এবার যা চাবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ফিডব্যাক দিবা। দ্যাটস অল। রাইট। সো এইভাবে আমরা ইউজ করতে পারি এইকে। চমৎকার। আচ্ছা, সো আকিদের কোশ্চেনটা ছিল এরকম যে এআই ডাইরেক্ট, মানে এআই, মানে আমি বলি আমার একটা বেসিক ধরা যাক আমি কোডিং করি, আমার একদম পুরো বেসিক, যেমন ও অ্যাডের কাজ করে, ও জানে বেসিক অ্যাড কিভাবে কাজ করে। তো বা আমি কোডিং করতেছি, আমি জানি আসলে বেসিক্যালি কোড কিভাবে কাজ করে। এখন আমাকে যেই জায়গাগুলোতে এআই হেল্প করতেছে, যেমন আমি একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি,
তো কয়েকটা ফর্মের স্যাম্পল আমার মাথায় আছে, ওই জিনিসটা যদি ওকে বুঝায় ফর্মটার আউটকাম আমি যদি মানে 2-3 মিনিটে নিয়ে আসতে পারি, আমার ওই জায়গাটাতে ম্যানুয়াল কোড লেখাটা বোকামি, কিন্তু আমাকে জানতে হবে যে কোডটা কেমনে লিখছে সে, কারণ আমি না জানলে ওকে হুম ফার্দার ইনস্ট্রাকশন দিতে পারবো না যে হুম এই হুম ফর্মের হুম এই জায়গাটা ভালো হয়নি, এটাকে ম্যান্ডেটরি হুম করে দাও, বা এই ফর্মের হুম মানে ইনপুট ফিল্ড আমি সরি লেভেল চাচ্ছি না, আমি প্লেস হোল্ডার চাচ্ছি, তেমনি কি আমাকে ওকে মানে এই প্লেস হোল্ডার লেভেল এই টার্মস গুলো তো জানতে হবে। সো বেসিক শুড বি রাইট ক্লিয়ার, তারপর আমি এআই ইউজ করে ওটাকে ফার্দার লেভেলে বা আমার কাজটাকে ফাস্টার করার জন্য ব্যবহার করতে পারি। রাইট রাইট এক্স্যাক্টলি ভাই, যেটা বলছেন এইটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, যে একদম ডিরেক্ট ইউজ না করে আমাদেরকে ওই বেসিক থেকে যেতে হবে, আমি কিভাবে বুঝবো ও কিভাবে এটা বানাইছে। রাইট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, আর হ্যাঁ। 2026-এ ফ্রিল্যান্সিং করতে আসা হুম, উচিত নাকি হুম। উচিত না, তোমার কাছে কি মনে হবে, বা নতুন যারা আসতেছে বা চাচ্ছে? আচ্ছা, ওকে। ফ্রিল্যান্সিং এই সেক্টরটা বিশাল বড়, মানে সমুদ্র। আপনি যদি 2026 সালেও কেউ আসতে চায়, অলওয়েজ ওয়েলকাম। কেন ওয়েলকাম? কাজের অভাব নেই। প্রতিনিয়ত প্রতিদিন আপওয়ার্কে হাজার হাজার জব পোস্ট হচ্ছে, লিঙ্কডইনে হাজার হাজার জব পোস্ট হচ্ছে, বাট হাজার হাজার এমপ্লয় বা স্কিল্ড মানুষ নাই। সারা ওকে। বাংলাদেশের কথা যদি আমি ধরি, যদি আমাদের 20 কোটি মানুষ থাকে, 2 কোটি মানুষ স্কিল, বাকি 18 কোটি মানুষ স্কিল না, নন স্কিল। সো রাইট। অলওয়েজ ওয়েলকাম, বাট আসার আগে আপনাকে স্ট্রং স্কিল্ড হয়ে আসতে হবে। বেসিকটা জেনে আসার দিন নাই, এখন এখন বেসিক জেনে আসার দিন চলে গেছে সেই এআই আসার আগে। যেহেতু এআই চলে আসছে, 2026 অটোমেশন হয়ে যাচ্ছে, তো আপনাকে প্রপার স্কিল নিয়ে আপনাকে ওয়েলকাম হইতে হবে এই আমাদের এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স, জগতে। চমৎকার চমৎকার। আর নতুন যারা আসতে চাচ্ছে, হুম এক হচ্ছে স্কিল, কি কি জিনিস আসলে থাকা উচিত তার, মানে এই জায়গাটাতে ঢুকতে গেছে, মানে এখানে আমরা মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট গুলোতে একটা দুটো খারাপ রেটিং রিভিউ খাইলেও ওই অ্যাকাউন্ট গুলো গ্রো করা রিয়েলি টাফ, আরেক মার্কেট প্লেসে মুভ হুম অন করে সেম অবস্থা। তো এই জায়গাগুলোতে অনেক ব্যাপার আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টের হুম সাইকোলজি বোঝা, নেগোসিয়েশন করতে পারা। অনেকে হুম দেখা গেছে $100 হুম $100 মানে ক্লায়েন্ট বলছে বাজেট আমি 100 এর উপর করবো না, ও ভয় পেয়ে গেছে, কাজ হুম করবেন অন্য কারো দিয়ে হুম দেবে। হুম এই প্রপার নেগোসিয়েশন স্কিলটা না থাকা, এই কি কি হুম জিনিসের আসলে মানে ডেভেলপ করে একজন নতুন কেউকে আসলে মার্কেট হুম। প্লেসে ঢোকা উচিত, মানে কি কি ফ্যাক্টর ভাইয়া, আসলে? নাম্বার নাম্বার ওয়ান, অনলি ওয়ান, দা অনলি ওয়ান, ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, দা অনলি চমৎকার। ওয়ান, বিকজ সে আপওয়ার্ক হোক, ফাইবার হোক, বা লিঙ্কডইন হোক, যখন ইন্টারন্যাশনালি কাজ করতে যাবে, সে যদি ক্লায়েন্টের কোশ্চেনই না বুঝে, সে যদি ক্লায়েন্টের কথাই না বুঝে, সে যদি তার নিজের মতটা প্রকাশ করতে নাই পারে, তাহলে হুম তার হুম। যতই স্কিল থাকুক লাভ কি আমার? আমি তো রাইট। কমিউনিকেশনই করতে পারতেছি না, আমি তো ইংরেজিতেই কথা বলতে পারতেছি না। So, আমি মনে করি কি, মানে আমি সবসময় বলি, আপনি যখন স্কিল হবেন বা স্কিল ডেভেলপ করতেছেন বা আপনি শিখতেছেন বা আপনার কোর্স রানিং আছে, আপনার উচিত দুইটা কোর্সের সাথে রানিং করা। একটা হচ্ছে কি, যেটা আপনি শিখতেছেন সেটা, পাশাপাশি ইংলিশে কমিউনিকেশন করা। নেগোসিয়েশন এসবটা তো পরে, আমরা দর দামাদামি ওটা পরে করবো। যদি আমি এখন কথাই বলতে না পারি, আমি তার সাথে কি দর দামাদামি করবো? সো ভাই, এক্স্যাক্টলি। ইংলিশ যে এখন বর্তমানে কতটা ইম্পর্টেন্ট এটা বলে বুঝাতে পারবো না। একজন ধরেন আমার থেকে যে অনেক বেশি স্কিল, বাট সে ইংলিশ পারে না, তার জন্য এই মার্কেট প্লেস জিরো, রাইট। জিরো। আর গ্রেট। আমার থেকে যে স্কিলে কম, বাট ধরেন আমি স্কিলে অনেক কম, আমার তেমন স্কিল নাই, বাট আমি ইংরেজিতে, যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বিবিএমবি দুইটাই, আমি ইংলিশে কথা বলে বলে করে করে আসছি। তো আমার স্কিল কম থাকা সত্ত্বেও ক্লায়েন্ট কিন্তু আমার সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে না, অ্যাটলিস্ট কথা তো বলতে পারছি, অন্তত তাকে বোঝাতে পারছি এবং সেও আমাকে বোঝাতে পারছে। তো ভাই, ইংলিশটা অনলি ওয়ান, দা ওয়ান স্কিল। ইংলিশ কমিউনিকেশন যার নাই, তার জন্য এই সেক্টরটা খুবই কঠিন, খুবই কঠিন। চমৎকার। আমি একটু আগে একটা কোশ্চেন করে ভাবছিলাম স্কিল নাকি মার্কেটিং কোনটা আগে দরকার, সো বুঝে গেলাম আসলে মার্কেটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। স্কিল আসলে দেখা গেছে একটা জিনিস আমি পার্শিয়াল পার্ট করতে পারতেছি না, উই হ্যাভ চ্যাট জিপিটি, উই হ্যাভ গুগল, ইউটিউব, উই ক্যান। আমি মার্কেটে যখন যাই, আমার মনে আছে 2013 সালে আমি শুধু ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন পারতাম, 2013 কথা বলতেছি, একটা থিম মনে কাস্টমাইজ করে মার্কেটে গেছি। এরপর ক্লায়েন্ট এসে বলে এই চাই সেই চাই, ফর্ম চায়, তখন আমি বুঝি না ফর্ম কি, তখন আমি বুঝি না স্পিড অপটিমাইজেশন কি, এসইও কি। তা এই জিনিসগুলো কি আস্তে আস্তে আমাদের ডেভেলপ হয়েছে। সো মার্কেটে আমরা আসলে হুম বা যেই কোর্সই করি আসলে ফুল হুম 100% জেনে মার্কেটে নামা টাফ। আমি এখনো কালকে একটা ক্লায়েন্টের কাজ করছি জেপিআর দিয়ে, কালকে না 3-4 দিন আগে জেপিআর দিয়ে আসলে উইক্সে একটা এসএমএস যাবে, উইক্সে ফর্ম ফিল আপ করলে এসএমএস যাবে। আমি বলি এটা কি জিনিস চাইলো, পরে দেখি না জেপিআর দিয়ে আসলে কানেক্ট করা যায়। তারপরে আমি করা যায়। কয়েকটা ডকুমেন্ট দেখে দেখলাম যে আসলে খুব ইজি। মানে
শিখার শেষ নেই আসলে, মানে আমরা ক্লায়েন্ট যা চাবে এই জিনিসগুলো সবসময় ডিফারেন্ট জিনিসই থাকবে। এই যে যেটা বললো ইব্রাহিম যে মার্কেটিং মানে প্রপার যদি স্কিল কমিউনিকেশন স্কিলটা থাকে, ইংলিশ কমিউনিকেশন, নেগোসিয়েশন, তারপর হচ্ছে অ্যাপ্রোচ করা প্রপারলি, এই জিনিসগুলো প্রফেশনাল অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে আমরা দেখা গেছে যে আমি আমাদের অনেক আছে লোকালি, অনেক মানে লোকালি মানে উপজেলা পর্যায়ে অনেক ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ ফাইবার পর্যন্ত সার্ভাইভ করতে পারবে যেখানে মেসেজ কমিউনিকেশন পর্যন্ত ঠিক আছে, বাট আপওয়ার্কে যখন আসতে যাব তখন কিন্তু আমাদের একটা মানে এই যে স্ট্রেইট কমিউনিকেশন, আমার হাসি দেখে একটা কনফিডেন্স সে পাবে, হ্যাঁ মানে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের মানে কাজগুলোকে কনভার্ট করার জন্য। তো ইব্রাহিম অনেক সময় দিছিও, আমরা মোটামুটি 50 মিনিট লাইভে ছিলাম, অনেক চমৎকার চমৎকার আমি ডিসকাশন একটা হয়েছে। অ্যাড করি মিনাজ ভাই, অ্যাড করি যে হ্যাঁ বলে না শিখার শেষ নাই। সেটা হচ্ছে আমি গত 4 দিন আগে একটা কোর্স এনরোল করেছি। দেখেন আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এসইও তে ভালো করতেছি। এসইও তে আপওয়ার্কে টপ রেটেড হওয়াটা খুবই কঠিন। কেন কঠিন? যেমন ওয়ার্ডপ্রেস বলেন, ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স বলেন, প্রজেক্ট নেয়, জমা দিয়ে দেয়, প্রজেক্টের সংখ্যা বাড়তে থাকে। মানে আমাদের নিচটা দেখেন, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে প্রজেক্ট ক্লোজ হয়। তো এসইও এর উপরে টপ রেট হওয়াটা যে ভাইয়া কত যে মানে চ্যালেঞ্জিং, এটা মানে যারা এসইও নিয়ে আপওয়ার্কে কাজ করে তারা জানে। সো ট্রু। দেখেন, আমি যদি এখন এসইও আর কোনো কোর্স না করি আমি চলতে পারবো। গত 4 দিন আগেও ভাইয়া আমি একটা কোর্সে এনরোল করছি, আজকে রাত 10:30টায় আমার ক্লাস স্টার্ট। তো আমি কিন্তু লার্নিং করে যাচ্ছি, আমি কিন্তু শেখা করে যাচ্ছি না। আমি যদি যখন এসইও নাও শিখি তাহলে কি আমার ইনকাম কমে যাবে না আমার ক্লায়েন্ট ছুটে যাবে? কিছুই হবে না। বাট নিজেকে আপডেট রাখার জন্য আমার আজকে থেকে প্রথম ক্লাস স্টার্ট হবে। এটা দেশের বাইরের একটা কোর্স। সো বাংলাদেশ টাইম বা 10:30টায়। সো এটাই আমি বলবো, আপনি যেটুকু বললেন শেখার শেষ নাই, ট্রু। আমার কথাটা মনে পড়ে গেল যে হ্যাঁ, আমার তো আজকে 1 তারিখ, আজকে থেকে আমার ক্লাস শুরু হয়। আমি আর একটা মেন্টরের স্টুডেন্ট। সো শিখতে হবে ভাইয়া, শেখার শেষ নাই, নেভার স্টপ লার্নিং। সো রাইট, না হয় আপডেট থাকা যাবে না। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। আচ্ছা লাস্ট একটা কোশ্চেন আমার মনে পড়তেছিল, আপওয়ার্কে কভার লেটার এবং প্রপোজাল, মানে তোমার কতগুলো প্রপোজাল পাঠানোর পর প্রপোজাল মানে মানে ওইগুলো থেকে ধরো ধরা যাক 10টা পাঠাইলাম, একটা বা দুটো হ্যাঁ, হয়তো আসলো, বা এই কাভার লেটারের সিক্রেটটা কি বা পোর্টফোলিও গুলো কিভাবে রাখো, খুব বেসিক কিছু জিনিস, বাট একটু সবার যেহেতু আসলে আমাদের অডিয়েন্স যারা আছে অনেকে একদম ভেরি বিগিনার, সো দ্যাটস ওয়াই ওকে। আমি আসলে লাইভটা ট্রাই করছি আসলে কম্বাইন করে কিছু লো লেভেলের, কিছু হাই লেভেলের, কিছু মানে মিড লেভেলের হুম কোশ্চেন হুম। করার। প্লিজ লাস্টের পার্ট। আচ্ছা আচ্ছা, প্রপোজালের ব্যাপারটা আমি যেটা ট্রাই করি, প্রপোজালে আপনি তো জানেন ভাই, আমরা সবাই জানি 250 ক্যারেক্টার দেখতে পাই ক্লায়েন্টের ড্যাশবোর্ডে। সেক্ষেত্রে আমি যেটা করি, 250 ক্যারেক্টারের মধ্যে আমি একটা কোশ্চেন ছুড়ে মারার ট্রাই করি আচ্ছা, যে আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট ইউর প্রজেক্ট। এটা কেন করি? হচ্ছে ক্লায়েন্ট আমার হোক আর না হোক ডাজেন্ট ম্যাটার, আমার ইন্টেনশন থাকে তাকে কিভাবে আমি মেসেঞ্জারে নিয়ে আসবো। মেসেজে এটা নিয়ে হচ্ছে আসতে আমার পারবো। মেন ইন্টেনশন। হ্যাঁ, So, আমি 250 ক্যারেক্টারের মধ্যে, এটা যারা দেখতেছে লাইভটা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি খুবই চেষ্টা করবেন তার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী, এখন চ্যাট জিপিটি আছে ভাই, এটা ব্যাপার না, পরে বলেই দিলে হবে 250 ক্যারেক্টারের মধ্যে আমাকে এমন একটা ক্যাচি কোশ্চেন দাও যেটা অ্যান্সার দিতে ক্লায়েন্ট বাধ্য থাকে। জাস্ট good, কোশ্চেনটা মাইরা দেন, যখন ইনবক্সে চলে আসবে এবার আপনি আপনার মতো করে তাকে cover, ম্যানেজ করতে পারবেন। চমৎকার। আর এই যে পোর্টফোলিও ব্যাপারটা রেগুলার বেসিস তো প্রচুর ক্লায়েন্টে কাজ করতেছো, সো ডু ইউ হ্যাভ এনি টিম যারা আসলে তোমার এই প্রজেক্ট গুলোকে বিহ্যান্স বা ওয়েবসাইটে আসলে আপলোড করতেছে, বা প্রসেসটা কি? মানে আমরা আসলে কাজ করেই আচ্ছা। যাই, প্রোফাইলে রিভিউ হুম আসতেছে, বাট এগুলোকে আসলে হুম। শোকেস কি কোথাও করতেছো কিনা? আচ্ছা হ্যাঁ, এগুলো করি ভাইয়া। আমি আমি বললাম না, আমি প্রচুর পরিমাণে পোর্টফোলিও আপলোড করি। এই আপনার আচ্ছা, সাথে মিটিং হওয়ার আগে প্রচুর আপলোড করছি, কারণ এই পোর্টফোলিও গুলো ভাই অনেক কাজ করে। আমি বিশেষ করে আপওয়ার্কে, পোর্টফোলিওতে তো কিওয়ার্ড প্লেসমেন্ট করা যায়। এবং আমি আপওয়ার্কে যে পোর্টফোলিওটা দেই, শুধু আপওয়ার্কে দিই না, ওই ওই সেম পোর্টফোলিও, সেম কিওয়ার্ড, সেম ডিসক্রিপশন, সেম টাইটেল লিঙ্কডইনও দিই। সেম জিনিস ফেসবুকেও দিই, সেম জিনিস গুগল বিজনেস প্রোফাইলেও দিই, সেম জিনিস আমার ওয়েবসাইটও দিই। তখন কি হয়, রাইট, ওভারঅল গুগল বুঝতে পারে, ওর অ্যালগরিদমে ধরে ফেলে যে না, এটা একটা, তখন না ভাই একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। এসি নিয়ে কাজ করি তো, তাই এই বিষয়গুলো একটু ভালো আর কি বুঝি। তখন একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যায়। তখন ক্লায়েন্ট ওই নিশ নিয়ে সার্চ করলে আমার পোর্টফোলিওটা এবং আমার প্রোফাইলটা র্যাঙ্কে আসার সম্ভাবনা 80% বেড়ে যায়। ভেরি নাইস, ভেরি নাইস। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে অডিয়েন্সের জন্য যদি কিছু বলার থাকে, এবং খুব ভালো একটা পর্যায়ে তুমি চলে গেছো বিকজ তোমার একটা ডেডিকেশন ছিল শুরু থেকেই যে আমি এই জায়গাটাতে আমি ক্যারিয়ার মানে রেডি করব, হ্যাঁ বাট আমি একটু কঠিন করি কোশ্চেনটাকে, যে
অনেকে যে উপজেলা পর্যায়ে যারা আছে তাদের আসলে ওই কন্টিনিউয়াস 6 মাস 1 বছর ইনভেস্ট করে কোনো রিটার্ন আসবে না, এই জায়গাটা ম্যানেজ করা রিয়েলি টাফ। বাট তারাও চায় ফ্রিল্যান্সিং করতে, তাদের কি আসলে তার মানে সবকিছু মিলেমিশে যদি ফিনিশিংটা দিতা তুমি। ওকে, সেক্ষেত্রে মিক্সড স্ট্র্যাটেজি আছে। মিক্সড স্ট্র্যাটেজি আপনি আপনাকে দেখেন, ফ্রিল্যান্সিং কিন্তু এখন ফ্রিল্যান্সিং নেই, এটা এখন কাইন্ড অফ বিজনেস, তাই না ভাইয়া? সো আপনাকে আপনাকে 6 মাস ইনভেস্ট করার মতো একটা মেন্টালিটি রাখতে হবে। যারা একটু মফস্বল এলাকায় থাকে, আপনি যেটা বললেন যে সবার তো আর এটা থাকে না, কনসিস্টেন্সি বজায় রাখা বা লেগে থাকা। সেক্ষেত্রে মিক্স স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে? আপনি প্রথম মাস আপওয়ার্কে 100 কানেক্ট কিনলেন $20 দিয়ে, বিট করলেন, কাজ হলো না, আপনি একটু পজ হন। আপনি এই $20 দিয়েই আপনি আপনার নিজস্ব একটা ফেসবুকে পেজ খুলবেন, সবকিছু আগে সাজাবেন। পেজে অ্যাটলিস্ট 10টা ভিডিও এবং 20টা পোর্টফোলিও থাকতে হবে। আপনার ওই পোর্টফোলিও এবং ওই ভিডিও দিয়ে আপনি $20ই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন, দেশের বাইরের কান্ট্রিকে টার্গেট করেন, ইংরেজিতে আর বাংলা। সেম গোস টু লিঙ্কডইন, সেম গোস টু এসইও। সো এইভাবে মিক্স স্ট্র্যাটেজি কাজ করলে একটা না একটাতে ভাইয়া লেগে যায়, একটা না একটা লেগে যায় যে সামহাউ। চমৎকার, ভেরি নাইস আনসার, থ্যাংক ইউ। আচ্ছা, তাসফিন শফিক আপু ভাইয়া কোশ্চেন করছে যে লাস্ট একটা কোশ্চেন ছিল, বিগিনার জন্য কোন মার্কেট প্লেস? ফাইবার আপলোড আমি আসলে কম্পারিজনে যেতে যাচ্ছিলাম না, ভাইয়া নিয়ে আসছে যেহেতু এটা আনসারটা প্লিজ, মানে এখন বিগিনারদের জন্য ভালো হবে কোনটা আর কি মার্কেট প্লেস? দেখেন, বিগিনাররা না, আমি এটা একটু অ্যান্সারটা আমি একটু চেষ্টা করব ইজি করে বলার জন্য, বাট কমপ্লেক্স হয়ে যাবে, কারণ আমাকে প্রপার অ্যান্সারটা দিতে হবে। বিগিনারদের জন্য ভাইয়া দেখেন, বিগিনাররা কিন্তু ইনভেস্ট করতে চায় না। ওরা চায় যে স্কিল শিখলাম টাকা দিয়ে, এখন কেন ইনভেস্ট করে কাজ পেতে হবে। তো এই মেন্টালিটি যাদের আছে তাদের জন্য ফাইবার। এবং কাজ আদৌ আসবে কিনা নট শিওর, আসতে পারে, আসবে না তা বলতেছি না। ফাইবারে তো কাজ করছে, নতুনরাও কাজ পাচ্ছে। আর যদি আপনার কাছে কিছুটা বাজে মানে ইনভেস্ট করার মতো ক্যাপাবল থাকে, সেক্ষেত্রে আপওয়ার্ক বেস্ট। ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক আনসার, রাইট। সো চমৎকার আনসার, মানে আপওয়ার্ক থেকে রিটার্ন আমরা খুব ফাস্ট আনতে পারবো ইফ ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট। আমি কিছু মানে থাকে না লোকাল নেটওয়ার্ক থাকে আপওয়ার্ক, এই নেটওয়ার্কে আমি একজন ইন্ডিয়ানের সাথে কথা বলছিলাম, উনি হচ্ছে 10 লাখ টাকা নিয়ে নামছে। উনার 10 লাখ টাকার কথা হইতেছে ভাই আমার এই 10 লাখ টাকায় আমার কিছু ক্লায়েন্টের রেটিং রিভিউ আসবে, আমার এখান থেকে কোনো রিটার্নের দরকার নেই, সে কোনো টাকা উঠে নেই। এই 10 লাখ টাকা থেকে সে আসলে যা আসছে রিটার্ন $4,000-5,000 মতো, ওগুলা সে রিইনভেস্ট করছে তার প্রোফাইলে। মানে তার প্রোফাইলের গ্রোথ আর নতুন একটা প্রোফাইলের গ্রোথ যে আসলে $10-20 ইনভেস্ট করতেছে, অবশ্যই ডিফারেন্ট থাকবে, তাই না? মানে এটাই মানে কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা একটা বিজনেস, রাইট? এখানে একটু ছোট্ট অ্যাড করে দিই, ফাইবার টোটালি ফ্রি, তাই না? সো আর আপওয়ার্ক কিন্তু আবার পেইড। সো দেখবেন ফাইবারে যদি কম্পিটিশন লেভেল থাকে 100, আপওয়ার্কে সেটা হচ্ছে 50, কারণ যে পেইড আর ফ্রি। সো আপওয়ার্কে কম্পিটিশন লেভেল অলওয়েজ কম থাকে, মোর দেন ফাইবার। তো বিগিনারদের জন্য একটু ইনভেস্টমেন্টের মাইন্ডসেট নিয়ে আপওয়ার্কে যাওয়া উচিত, মানে এটা আমার ওপিনিয়ন আর কি। রাইট, নাইস। কারণ মানে আমাকে একটা, আমি আপওয়ার্কে ফাইবারে যখন যাইতেছি, আমার কাছে এত বেশি ফ্রিল্যান্সার যে হয়তো ভালো একজন ফ্রিল্যান্সার চিপে পড়ে আছে, ক্লায়েন্ট হয়তো ওকে পিক করতে পারতেছে না। বাট ওই জায়গাটাতে যদি আমার আসলে সেই স্কিলটা থাকে আপওয়ার্কে, এবং ওই মানে আসলে ইনভেস্ট করে, মানে কি আমি আসলে প্রোফাইল বুস্ট করলাম, অ্যাভেলেবেল ব্যাচ যেটা ইব্রাহিম বলবো, বা এই যে বিট করলাম আমি, এগুলোর মাধ্যমে যখনই আমি ক্লায়েন্টের টপে চলে আসতেছি তখনই কিন্তু হিট করতেছে, এবং প্রথম 4টা-5টা কাজ ঢুকে যাওয়ার পর অর্গানিক একটা গ্রোথ চলে আসে, তখন দেখা যায় বুস্টের অ্যামাউন্টটা একটু কমাই দিল, সমস্যা নেই। আস্তে আস্তে যত কাজ বাড়তে থাকে, তত অর্গানিক ইনভাইটেশন বাড়তে থাকে, তখন ওইভাবে খরচ না করলেও চলে আর কি। মানে আপওয়ার্কে একটা ক্লায়েন্ট চেঞ্জ ইওর লাইফ। একদম আমাদের একজন স্টুডেন্ট আছে যে একটা ক্লায়েন্ট, সে মানে 3 নম্বর ক্লায়েন্ট সম্ভবত ছিল আপওয়ার্কের, ওই অ্যাকাউন্ট দিয়েই সে 300K আর্ন করে ফেলছে ওনার কাছ থেকে। এবং কোম্পানি বা বাংলাদেশে কোম্পানি ফরমেশন করা থেকে শুরু করে তাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য স্যালারি ট্যালারি সবকিছু ওই মানে একটা ক্লায়েন্টই ম্যানেজ করতেছে। সো এটা অলওয়েজ প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা আসলে ওইভাবেই ডিল করব। এবং এই ক্লায়েন্ট গুলো দেখা যাচ্ছে যে আমি যদি 100 ক্লায়েন্টের কাজ করি, যদি 2-3টা ক্লায়েন্টকে লং টার্ম না করতে পারি, তাইলে আমি থিঙ্ক করি যে আসলে আমি প্রপার ওয়েতে নাই। এই জায়গাগুলোকে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করতে হবে। থ্যাংক ইউ ইব্রাহিম। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা কোনো লাইভে আমরা আরো জমজমাট আড্ডা দিব, আরো কিছু ফ্রিল্যান্সারের সাথে একসাথে আমরা একটা গ্রুপ করে আমরা প্ল্যান করতেছি।
চমৎকার কিছু ইনফরমেশন আমরা পাইলাম তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ মিনাস ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক ইম্পর্টেন্ট টাইম থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। না, থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ সবাই।